কখনো মনে করা উচিত না যে আমি কি এমএ পাস করেছি বা ইঞ্জিনিয়ারিং করেছি আমি দোকানদার হওয়ার জন্য। আপনি মনে রাখবেন যে আই এম স্টার্টিং এ স্মল ট্রেডিং বিজনেস। আমাদের এখানে ধরেন মার্কেটিং সেলস সেই শিক্ষকেরা পড়াচ্ছেন যিনি জীবনে একটা কলমও সেল করেন। যে ভদ্রলোক এখান থেকে 10 বছর আগে মাস্টার্স পাস করেছে, তারপরে আর একটাও পড়ে নাই, একটা সাবজেক্টও পড়ে নাই, কোনো বইও পড়ে নাই, তার নিজের সাবজেক্টও নাই, সে কি এখনো মাস্টার্স পাস আছে কিনা? আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা, মানি রুলসের আজকের প্রোগ্রামে আপনাদের স্বাগতম। আপনারা জানেন যে এই প্রোগ্রামে আমরা এই সমাজের নোটেবল ব্যক্তিবর্গকে নিয়ে আসি এবং তাদের অভিজ্ঞতা, তাদের শিক্ষা, তাদের আইডিয়া আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনাদের সাথে আমাদের কানেকশনটা ভালো হয় এবং আপনারা বাংলাদেশ সম্পর্কে, অর্থনীতি সম্পর্কে, ফাইন্যান্স সম্পর্কে ভালো জানতে পারেন। আজকে আমি খুবই আনন্দিত যে আমার স্টুডিওতে এমন একজন ব্যক্তি উপস্থিত আছেন যিনি আমার কাছে একজন আরাধ্য ব্যক্তি আমি বলি। ওনার ছোট্ট করে যদি আমি পরিচয় দিই, আগে নামটাই বলি, উনি হচ্ছেন ডক্টর A.K.M. ওয়ারিসুল করিম, ডাকনাম বুলবুল। উনি হচ্ছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের বর্তমান ডিন। ওনার ক্যারিয়ার অনেক বর্ণাঢ্য ক্যারিয়ার। উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে ফাইন্যান্সে অনার্স এবং মাস্টার্স করেন, ঢাকা ইউনিভার্সিটিতে টিচার হিসেবে জয়েন করেন ফাইন্যান্স ডিপার্টমেন্টে। তারপরে পিএইচডি করতে চলে যান লিডস ইউনিভার্সিটি ইংল্যান্ডে, সেখানে উনি ফিনান্সিয়াল রিপোর্টিংয়ের উপরে পিএইচডি করেন, সেই 95-এর কথা। বাট উনি ইউনিভার্সিটিতে টিচার হিসেবে জয়েন করেন 89-এ। তারপরে লিডস ইউনিভার্সিটি থেকে পিএইচডি করে উনি ঢাকা ইউনিভার্সিটিতে আবার ফেরত আসেন, তারপরে চলে যান নিউজিল্যান্ডে একটা ইউনিভার্সিটিতে, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ওয়েলিংটনে উনি জয়েন করেন। তারপরে আবার ইংল্যান্ড, তারপরে আমেরিকা হয়ে দীর্ঘ 25 থেকে 30 বছর বিদেশে অধ্যাপনা করেন। তারপরে আবার দেশমাতৃকার টানে ফিরে আসেন বাংলাদেশে এবং এখন আমাদের দেশে নর্থ সাউথ ইউনিভার্সিটির মতো একটা নামকরা প্রাইভেট ইউনিভার্সিটিতে উনি স্টুডেন্টদের শিক্ষা দিচ্ছেন, তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টে তাদেরকে হেল্প করছেন এবং এই ইউনিভার্সিটিকে আমি মনে করি একটা নতুন হাইটে নিয়ে যাওয়ার কাজ করে চলেছেন। আমরা অনেক ডিটেল আলাপে যেতে পারি, কিন্তু আজকে আমরা খুব একটা হালকা আলাপচারিতার মধ্যে আপনাদের সাথে থাকবো। পরবর্তীতে ওনাকে আমি আবার অনুরোধ করব আমার এখানে একদিন হাজির হওয়ার জন্য, যেখানে হয়তো আমরা অনেক ডিটেল আলাপ করব। বুলবুল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমার স্টুডিওতে আমার আমন্ত্রণে সাড়া দিয়ে আসার জন্য। আসসালামু আলাইকুম সাইফুল, ভেরি প্লিজড টু বি হিয়ার। খুশি হলাম আপনার এখানে এসে। বুলবুল ভাই, আপনাকে আমি প্রথমে একটা প্রশ্ন করতে চাই যে এতদিন পরে আপনার সাথে দেখা হলো, আপনাকে যখন আমি দেখেছি সেই ইউনিভার্সিটিতে SM হলে, জি, তখন আপনি একটা টকবকে তরুণ, অসম্ভব সুন্দর দেখতে, এখন আরো সুন্দর হয়েছেন। তখন আমি দেখতাম যে আপনি, আমি খুব পড়তে দেখিনি আপনাকে, বাট আপনাকে খেলতে দেখেছি। বাট রেজাল্টের সময় আপনি খুব ভালো করেছেন। স্টুডেন্ট বয়সে আপনার কি মনে হয়, একটা যদি, যেহেতু আপনার অনেক ছাত্র ছাত্রী আমাদের এই প্রোগ্রামটা দেখবে, যে স্টুডেন্ট বয়সে একটা স্টুডেন্ট কিভাবে খুব ভালো রেজাল্ট করতে পারে? থ্যাংক ইউ সাইফুল। আমার মনে হয় আপনি অনেক মজার ছলে একটা সত্যি কথা বলেছেন। আসলে এটা ঠিক যে আমরা হলে অনেক খেলাধুলা করতাম, টিভি দেখতাম, গল্প করতাম, কিন্তু আপনি পরীক্ষার সময় বা পরীক্ষার আগেও আমি যে কারণে রেজাল্ট ভালো হয়েছে তার একটা বড় কারণ হচ্ছে আমি একটা গ্রুপ লিড করতাম, মানে আমরা গ্রুপ স্টাডি করতাম। সো আমার নিজের প্রয়োজনে না হলেও ক্লাসে অন্য যে বন্ধুবান্ধবগুলো আছে ওদের চাহিদা মেটানোর জন্য আমাকে টপিকগুলো পড়তে হতো বা তাদের পড়াতে হতো। এখন অনেক সময় আমি আমার স্টুডেন্টদের বলবো যে একটা পাংচুয়ালিটি, মানে উই শুড মেনটেন ডিসিপ্লিন, শৃঙ্খলা রেখে প্রতিদিন সকাল সন্ধ্যা আমরা যেটাকে রুটিন বলতাম স্কুল লাইফে, রুটিন মেনে ইউনিভার্সিটিতে আমরা পড়ি নাই, এটা ঠিক, কিন্তু পড়তে পারলে ভালো যদি সেভাবে আপনি নিজেকে ইউজ টু করতে পারেন। আমাদের জীবনটা ছিল মানে নতুন নতুন বন্ধু বানাতে চাইতাম, আর বন্ধুদের সাথে ওই যে তাদের মানে সন্ধ্যা হলে বা সপ্তাহে কয়েকদিন, মাঝে মাঝে এটা হয়তো পরীক্ষার আগে হয়ে যেত, আমরা ওই যে ব্রিজ খেলতাম, অন্যান্য খেলাধুলা করতাম। এখন পড়াশোনার সময়টা যে কারণে রেজাল্ট ভালো হতো, এক নম্বর হচ্ছে আমি ডিপার্টমেন্টে ক্লাস মিস করতাম না, ক্লাসে বোঝার চেষ্টা করতাম। আর ইংরেজিতে স্কুল লাইফে বা স্কুল কলেজের কিছুটা ব্যাকগ্রাউন্ড ভালো ছিল মনে হয়, সেজন্য আমাদের ইংলিশ মিডিয়ামের বইগুলো বুঝতে খুব একটা অসুবিধা হতো না। বাট আমার মনে হয় সবচেয়ে আমি যাদের কাছে ঋণী আমার স্টুডেন্ট লাইফের সাকসেসের জন্য তারা হলো আমার ক্লাসমেটস। আর একটা জিনিস আমাকে স্টিমুলেট করতো, সেটা হচ্ছে আমার বড় বোন, আমার চেয়ে 3 বছর সিনিয়র, ঢাকা ইউনিভার্সিটিতে ছিলেন। উনি আমাকে ইন্সপায়ার করেছেন যে যদি রেজাল্ট ভালো হয় তাহলে তুই কিন্তু ডিপার্টমেন্টে জয়েন করতে পারবি। এই যে লেকচারার হওয়ার একটা স্বপ্ন, এটা আমাকে ড্রাইভ করতো, স্বপ্নটা ধরা যায় কিনা। আর লেকচারার হওয়া মানে হচ্ছে ডিপার্টমেন্টে আপনাকে ফার্স্ট বা সেকেন্ড হতেই হবে, যদি একজন নেয় তাহলে আপনি বাদ পড়তে পারেন। সেই জন্য আমার মনে হতো যে না, যেভাবেই হোক পরীক্ষা ভালো রেজাল্ট করতে হবে। এটা ঠিক যে আমরা কিছুটা ঝুঁকি নিয়েছি এবং আমি এটা রেকমেন্ড করবো না। আচ্ছা, এখানে আমি একটা প্রশ্ন আপনার দিকে করতে চাই, সেটা হচ্ছে, এটা জ্যাকম্যান একটা খুব ইম্পর্টেন্ট কথা উনি বলেছেন
যে ইট ইজ নট অ্যাবাউট ট্যালেন্ট, ইট ইজ নট অ্যাবাউট লাক, বাট ইট ইজ অ্যাবাউট অ্যাকশন অ্যান্ড ইট ইজ ডিসিপ্লিনড অ্যাকশন। তার মানে ইফ ইউ অ্যাক্ট ইন এ ডিসিপ্লিনড ম্যানার, তাহলে ইউ উইল বি সাকসেসফুল ইন ইউর লাইফ। যেটা আপনি চান সেটা করতে পারবেন। আপনার ভাবনাটা কি এখানে, আপনি কি মনে? আমি অফকোর্স এটা মানি যে ডিসিপ্লিনড অ্যাকশন এবং লাক না, কিন্তু আমি মনে করি দুটো জিনিস সাকসেসের জন্য ইম্পর্টেন্ট। আমার অবজারভেশন ওভার দ্য ইয়ার্স হলো আপনার ট্যালেন্ট মাল্টিপ্লাইড বাই অ্যাটিটিউড। আমি বলি টি টাইমস এ, মানে টি আপনার ট্যালেন্ট আমাদের মোরলেস সবারই গড গিফটেড আছে, স্পেশালি যারা ইউনিভার্সিটি পর্যন্ত আসে অথবা হয়তো 19-20, কিন্তু অ্যাটিটিউড অর্থাৎ আপনাকে সেটা অ্যাপ্লাই করার মতো হার্ড ওয়ার্ক, ডিসিপ্লিন, ওই যে বললেন ডিসিপ্লিনড অ্যাকশন এবং থরোনেস, যে গোল কি আমার, যেমন ধরুন আমার যদি লেকচারার হওয়ার কথাটা মাথায় কেউ না ঢুকিয়ে দিত তাহলে আমি কখনোই ফার্স্ট ক্লাস পাওয়ার চেষ্টা করতাম না, কারণ আমি জানতাম যে ব্যাংকে জব পাওয়ার জন্য অথবা বিসিএস অথবা অন্যান্য মানে আমাদের একটা মোটামুটি সচ্ছল একটা ক্যারিয়ারের জন্য আমার সেকেন্ড ক্লাস ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে সেকেন্ড ক্লাস উড বি এনাফ। এবং সেকেন্ড ক্লাস যারা পেয়েছেন তারা কিন্তু আমাদের চেয়ে অনেকে মেধাবী, সো আমি তাদের মেধাকে আমি আন্ডার এস্টিমেট করছি না, কিন্তু তারা হয়তো গোল ঠিক করেন নাই। তাদেরও যদি কেউ স্বপ্ন ঠিক করতেন যে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চাই, শিক্ষক হয়ে আমি সর্বোচ্চ ডিগ্রি পিএইচডি অর্জন করতে চাই, তখন সে মনে করতো যে না আমার তো একটু এক্সট্রা ওয়ার্ক। আরেকটা কাজ আমরা করতাম সেটা হলো সিলেবাসের বাইরে আমার মনে, সেখানে আমি আমার বন্ধুদের কাছে আমি ঋণী, কারণ তারা আমাকে প্রশ্ন করতো। তো আমি নিজে, দেখুন আপনি নিজে যখন প্রিপারেশন নেবেন বা এটা আপনার দর্শকদের যারা কিছুটা মানে যাদের ফ্যামিলি আছে তাদের সন্তান যদি থাকে, আপনি দেখবেন আপনার বাচ্চা অনেক সময় ইনকমপ্লিট রেখেও নিজেকে নিজে একটা আমরা প্রবোধ দেই যে আমার বোধহয় আমার কাজটা শেষ হয়েছে, কিন্তু আরেকজন যখন থাকে তাকে স্যাটিসফাই করার জন্য কিন্তু আপনার ওই ইনকমপ্লিটনেসটা, ওই যে একটু ডেফিসিয়েন্সি, এটা কিন্তু আপনাকে ওভারকাম করতে হয়, কারণ সে তো স্যাটিসফাইড হচ্ছে না। সেজন্য আমি বলবো যে আপনি কোনো জিনিস, এটা বোধহয় আমার একা কথা না, কোনো মনীষীরাই বলেছেন যে কোনো জিনিস নলেজ মানে আপনার জ্ঞানে কনভার্ট হলো কিনা সেটা প্রমাণ হবে যদি আপনি এটা ডেলিভার করতে পারেন, মানে আরেকজনকে বোঝাতে পারলে বুঝতে হবে যে আপনি বুঝেছেন জিনিসটা। সো আমার ওই যে ডিসাইপলস, আমার বন্ধুরা যারা, এবং তাদের সাথেও আপনি হয়তো যে ব্রিজ খেলতে দেখেছেন, খেলাধুলা করতে দেখেছেন, সো ওদের উপস্থিতি, ওদের চাহিদা, বা ওরা একজন বললো যে না এখনো বুঝি নাই আরেকবার বল, হ্যাঁ, ওদেরকে বোঝাতে গিয়ে আমাকে জিনিসটা মানে মোটামুটি পারফেকশনে নিতে হতো। আচ্ছা, আপনি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলেন এবং আপনার জীবন অনেক বর্ণাঢ্য, দেশে বিদেশে কাজ করেছেন। স্টুডেন্ট বয়সে যেহেতু আপনি মানে সারা জীবনই শিক্ষক, ব্যাংকে কিছুদিন অল্পদিন কাজ করেছেন, ব্যাপার হচ্ছে যে স্টুডেন্ট বয়সে শুধু ক্লাসের পড়া আর বাইরের আরো অন্যান্য বই পড়া, এটা কোন দিকে আপনি গুরুত্ব আরোপ করবেন? মানে হাউ দ্য স্টুডেন্ট শুড রিঅ্যাক্ট ইন রিডিং অর হাউ দে শুড রিড? শুধু কি বই পড়া দরকার, মানে ক্লাসের পড়া দরকার, মানে কারণ পরবর্তীতে সাকসেসফুল হওয়ার জন্য এটা যদি একটু এলাবোরেট করতেন। এখন সাকসেসের আপনি স্টেজ অনুযায়ী লাইফের কোন স্টেজে, যেমন ধরুন ক্লাস 5-এর একটা বাচ্চা, সে চাবে যে ক্লাস 5-এ বৃত্তি পাচ্ছে কিনা, অথবা ক্লাসে ফার্স্ট বা অন্তত প্রথম 3 জন বা 5 জনের মধ্যে আমার, কিন্তু যখন আপনি সেকেন্ডারি ইউনিভার্সিটি হয়ে আপনি যখন কর্মজীবনের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তখন কিন্তু আপনার শুধু পুঁথিগত শুধু বইয়ের নলেজ বা সিলেবাসের নলেজ এনাফ না। সিলেবাসের নলেজ আপনাকে গেটটা মানে যে অ্যাক্সেস ডোর মানে ইন্টারভিউ পর্যন্ত যেতে দেবে। যেমন ধরুন আমি ব্যাংকের কথা বলছি, আমরা অনেকগুলো আমাদের স্কুল অফ বিজনেসের অনেকে ব্যাংকার হতে চায়, তাহলে ব্যাংকে ধরুন পদ হলো 50, এখন ইন্টারভিউ দিচ্ছে, রিটেন পরীক্ষা দিচ্ছে হয়তো 5000। সো এখানে আপনাকে ওই ম্যাথস ইংলিশ ওই নলেজটা, এবং সেটাও কিন্তু আমরা অনার্সে যে আমাদেরকে ম্যাথস ইংলিশ পড়াচ্ছে তা না, হ্যাঁ ম্যাথস পড়াচ্ছে বাট হায়ার, কিন্তু আপনাকে হাই স্কুল লেভেলের ম্যাথসে কিন্তু ম্যাক্সিমাম জব পরীক্ষা আসে। সো ব্যাকগ্রাউন্ড খুব স্ট্রং থাকা দরকার। এরপর ধরুন এসএ লেখা আসে, ইন্টারভিউ পারফরমেন্স। আমার কথা হচ্ছে আমি আমার স্টুডেন্টদেরও বলবো যে আপনারা একটা মটো ঠিক করবেন যে আমাকে শুধু কোনোভাবে ইন্টারভিউ পর্যন্ত যদি আমি ঢুকতে পারি, আমি যদি তার সাথে একবার ইফ আই কুড হ্যাভ এ চ্যাট উইথ দ্যাম, যেমন আমরা রিলেশনশিপের ক্ষেত্রে বলি, ধরুন আপনার সাথে আমার বন্ধুত্ব করার ইচ্ছে বা আপনাকে একটা ব্যাপারে কনভিন্স করার ইচ্ছে, তখন আমার গোল থাকবে যে আমি সাইফুলের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট যদি কোনোভাবে কেউ করিয়ে দেয় আমাকে, দেন আই উইল বি এবল টু মেক মাই কেস যে আমার এই জিনিসগুলো আমি জানতে চাই, বা আপনি এভাবে আমার সাথে কাজ করতে পারেন, বা আপনাকে ধরুন আপনার কাছে হোয়াট এভার আই লাইক টু অ্যাচিভ ফ্রম ইউ। তো আমাদের একজন নিউ গ্র্যাজুয়েটের সামনে বড় এজেন্ডা হচ্ছে তার জব, এটা ভালো মানে তার পছন্দের প্রফেশন। তো আপনি সেখানে চিন্তা করবেন যে আমার তো পুঁথিগত মানে বইয়ের জিপিএ মানে পরীক্ষার রেজাল্ট এগুলো দিয়ে কিন্তু আমি ইন্টারভিউতে পৌঁছার জন্য, শর্টলিস্টেড হওয়ার জন্য কিন্তু সিলেবাসের নলেজ মানে জিপিএ সিজিপিএ যেটা বলি আমরা, ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস, এখন
এটা ইম্পর্টেন্ট। এটা কিন্তু আপনাকে প্রথম ধাপ পার করতে সাহায্য করছে। জি। এটাতে যারা মানে উদাসীন থাকবে, যে ইন্টারমিডিয়েটের সময় মনে করেন এখন আমার তো গান শোনার সময়, আমি অনেক কিছু শিখছি, এখন আমার পৃথিবীর সব কিছু বোঝার সময়, আমার এত কিছু আসলে তো ঠিক, দেয়ার মানে সো মেনি সোর্সেস অফ নলেজ, আমি এটা অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু এখানে ঝুঁকি যেটা, দ্য রিস্ক ইজ, এটা যদি তার জিপিএতে এফেক্ট করে, ধর পরীক্ষা খারাপ করে ফেললো, ক্লাস মিস করলো, কোনো কারণে বেশি রাত জেগে সে হয়তো ইউটিউবে ভালো ভালো জিনিসই দেখছে, অথবা খেলাধুলা মানে খুব ইন্টারেস্টেড হয়ে পড়লো, তখন এই ব্যালেন্সটা তার সে মিস করে, কারণ বয়স কম থাকে। তো আমি মনে করি যে আপনার লাইফের সাকসেস আর স্টুডেন্ট লাইফের সাকসেস ডিফারেন্ট, বাট লাইফের সাকসেস ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান সাকসেস অ্যাজ এ স্টুডেন্ট। ধরুন আমি স্ট্যান্ড করলাম, রেজাল্ট ভালো করলাম, কিন্তু আমাকে ইন্টারভিউতে আমাকে তারা ইমপ্রেসড হলো না, অথবা ইন্টারভিউ নিল কিন্তু এরপর আমাকে লিডারশিপ রোল দিল। আমাদের সাথে কিন্তু এমন দেখেছি অনেকে খুবই ভালো রেজাল্ট, কিন্তু তারা গভর্নমেন্ট জবে বা মানে অর্গানাইজেশনাল জবে ভালো করে নাই, কিন্তু টিচিং হয়তো লিখছে। আবার অনেকে রেজাল্ট মিডিওকার, কিন্তু ওই যে সে এটা দিয়ে সে ইন্টারভিউ পর্যন্ত পেয়েছে, বাট তার মধ্যে ওই লিডারশিপ অ্যাবিলিটি ছিল, ক্রিয়েটিভ মানে ইনোভেটিভ অ্যাবিলিটি ছিল। একবার ব্যাংকে জয়েন করার পর সে এখন যে কোনো ফ্লেক্সিবল, ভালো মানে সবাইকে ইমপ্রেস করতে পারে, কাস্টমার সার্ভিস বলুন, লিডারশিপ বলুন, অ্যানালিসিস বলুন। অ্যাজ এ ডিন অফ স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্স, আমার আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে বর্তমান সময়ে আপনি জানেন যে আমাদের দেশে বিশেষ করে একটা প্যারাডাইম শিফট এসছে। এখন বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের যিনি প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি কিন্তু একটা কথা বলেন দ্যাট ইজ ভেরি, মানে আমি মনে করি যে খুবই ক্যাপটিভেটিং কিছু শব্দ, যে যেমন বলছেন যে যে দেশে যত বেশি সমস্যা সে দেশে কাজ করার সুযোগ তত বেশি। তার মানে হি ইজ এনকারেজিং দ্য ইয়াথ টু বি এন্টারপ্রেনিয়ার্স। আপনি আপনার স্টুডেন্টদের মধ্যে এখন কি মানসিকতা দেখেন? তারা কি বেশি মানে চাকরিজীবী মানসিকতা, নাকি তারা এন্টারপ্রেনারশিপ মানসিকতার দিকে ঝুঁকছে? এবং আপনার পরামর্শ তাদের প্রতি কি? দুটো প্রশ্ন। জি জি, থ্যাংক ইউ সাইফুল। আমাদের স্টুডেন্টরা, এটা ঠিক যে প্যারাডাইম শিফট হয়েছে, একটা তো আমাদের দেশের মানে পলিটিক্যাল সিনারিও সেখানে মেজর একটা চেঞ্জ আসছে, বাট এমনিও জেনারেশনাল যে চেঞ্জ, আই থিঙ্ক আপনি সেটা মিন করেছেন, যে এখন স্টুডেন্টরা মোর ইনটু ধরুন ইউটিউব, মোর ইনটু সেলফোন, একটা স্মার্টফোন, এবং তারা ডিজিটালি কমিউনিকেট করতে চায়। তাদেরকে পড়াতে গেলেও আমাদের ডিজিটালি জিনিসগুলো প্রেজেন্ট করতে হয়। এখন তারা খুব বেশি একটা বই পড়ে বা বইয়ের পাতা রাতে মানে পরীক্ষার আগে রাতে পড়া, এটা এমনিও ভালো প্র্যাকটিস না, বাট এখন অলমোস্ট উঠে গেছে। তো আমি মনে করি যে তাদের বাংলাদেশের জন্য এটা ঠিক, ডক্টর ইউনূসের ওই কথাটা আমি শুধু বাংলাদেশ কেন, আমি মনে করি অন্য দেশেও ট্রু। যেমন আমি আমেরিকায় গিয়ে মাঝে মাঝে মনে হতো যে এখানে তো গরিব দেখি না খুব একটা, এই যে চ্যারিটি করব, ওখানে আপনি সোশ্যাল ওয়ার্ক, অনেক সময় বাচ্চাদের খুব ইচ্ছে যে সিভিতে লেখার জন্য, ইন্টার্নশিপের জন্য বলে এক্সট্রা কারিকুলার কী করেছো, আর সেখানে পভার্টি এলিভিয়েশন, পভার্টি নেই, খুব যে পুয়ার এরিয়াতে ফিল্ড ওয়ার্ক করবেন, তাদের নিয়ে রিসার্চ করবেন, তো তখন আপনি হয়তো একটা নার্সিং হোমে গিয়ে একটু গিটার বাজিয়ে শোনাচ্ছেন বা ভায়োলিন বাজিয়ে শোনাচ্ছেন। আই এম টকিং অ্যাবাউট সে একটা 13 year old, সে কী করতে পারে? অথবা কোনো হসপিটালে আপনি একটু এক্সট্রা নার্সিং করছেন, বা কোনো বয়োবৃদ্ধের আপনি তার প্রেসক্রিপশন অনুযায়ী তাকে মাঝে মাঝে খোঁজখবর নিচ্ছেন। কিন্তু বাংলাদেশে যেহেতু আমাদের প্রবলেমস বেশি, পভার্টি বেশি, মানুষ বেশি, আমাদের ট্রাফিক জ্যাম ইত্যাদি অনেক, এখানে আসলে কাজ করার সুযোগ কিন্তু বেশি। এখানে বিজনেসগুলো এখনও গ্রো এনাফ করে নাই, ইনস্টিটিউশনস গ্রো করে নাই। এখানে আপনি খুব সহজে ধরুন, যেমন আমি যদি এখন চিন্তা করি যে আমি যদি এখন কোনো কারণে রিটায়ার করতাম, আমি নিজে অ্যাকাউন্টিং পড়ানো শুরু করতে পারি, আমি নিজে ফাইন্যান্স পড়ানো শুরু করতে, আমি যে ইকোনমিক্স, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, এটার উপর আমি শর্ট ভিডিওস দিয়ে আমি ইউটিউব বেসড একটা মানে ক্লিনিক চালু করতে পারি। এই সুযোগ উন্নত বিশ্বে কম, উন্নত বিশ্বে এখানে আমি মনে করি বেশি। তারপর এখানে দেখুন ফর্মাল, অনেক ক্ষেত্রে আমাদের ফর্মাল এমপ্লয়মেন্ট দরকার নেই, আপনি মুখের কথা কিন্তু মানুষকে চাকরি দিচ্ছেন, ফলে এখানে ফ্লেক্সিবিলিটি, লটা অনেক ফ্লেক্সিবল, আপনি টেলিফোন করে একজন মানুষের সাথে মিট করতে পারছেন। সো এই ফর্মালিটি কম, ব্যুরোক্রেসি আমি এখনও বলবো স্টিল কম অনেক ক্ষেত্রে স্মল বিজনেস সেট আপ করার জন্য। অথবা গ্রামে যদি ধরুন গ্রামীণ বাজারে, হাট বাজারে আপনি এই মুখের কথা একটা দোকান নিয়ে কিছু কর্মচারী নিয়ে আপনি অন্তত সেট আপ করতে পারেন। ইভেন ফেলও যদি করেন, সেখানে কত আর আমাদের ওভারহেড কম, কারণ আমরা বেতন কম এখনও। সেখানে আমাদের বড় জিনিস যেটা আমি আমেরিকায় বলবো বা নিউজিল্যান্ডের, সেখানে এমপ্লয়ির বেতন এত হাই, কারণ ওখানে মিনিমাম ওয়েজ আছে। সেখানে আপনার পক্ষে একজন অ্যাসিস্ট্যান্ট, একজন কর্মচারী মানে রিটেইন করতে গেলে, অথবা একটা কমার্শিয়াল রেটে একটা বাসা ভাড়া করতে গেলে, ওই ওভারহেড, এটা যে কোনো বিজনেসের জন্য আরেক আলোচনা আমি বলবো যে ওভারহেড ইজ দ্য কিলার। তো বাংলাদেশের এন্টারপ্রেনার
এন্টারপ্রেনিয়ার হওয়ার জন্য প্রচুর হ্যাঁ কিন্তু প্রচুর আগ্রহ দেখি, Yes, স্পেশালি আমি ওই ওরা জায়গায় যখন ফেসবুকে কথা বলে তারা বলে আমি হ্যাঁ ইভেন ক্লাসেও আমরা জিজ্ঞেস করি সে উদ্যোক্তা হতে চায়, কিন্তু আমি তাদেরকে হয়তো আপনি পরে যদি এই ব্যাপারে আরো প্রোজ এন্ড কনস জানতে চান বলবো, আমার কিন্তু কিছু সতর্কবার্তা আছে তাদের জন্য। একটু শুনি তাহলে মানে হ্যাঁ ইউর সাজেশন। হ্যাঁ সেটা আমি বলতে চাই যে মনে রাখবেন, ধরুন আপনি বড় মানে মিউজিশিয়ান হতে চান বা বড় সিঙ্গার হতে চান বা বড় ফুটবলার হতে চান, এখন বাংলাদেশে আপনাকে দেখতে হবে যে চাহিদা কত আছে। যেমন অ্যাকাউন্টিং শেখানো বা ব্যাংকার হওয়ার জন্য হাজার হাজার ব্যাংকার দরকার। সো কেউ যদি ব্যাংকার হতে চায় যত সহজ, এন্টারপ্রেনিয়ার হওয়া কিন্তু তত সহজ না। কারণ আমাদের দেশে আপনি গান করে আপনি এখানে খুব হাই লেভেলে যদি টপে না পৌঁছাতে পারেন তাহলে আপনার কিন্তু স্টেজ পারফরমেন্স আপনাকে কেউ ডাকবে না সহজে। সো এখানে সাপ্লাই অনেক কিন্তু ডিম্যান্ড কম। আবার যদি আমরা রিটেল স্টোর দেন আপনি কখনো মনে করা উচিত না যে আমি কি MA পাস করেছি বা ইঞ্জিনিয়ারিং করেছি আমি কি দোকানদার হওয়ার জন্য। আপনি মনে রাখবেন যে আই এম স্টার্টিং এ স্মল ট্রেডিং বিজনেস। ইট ডাজন্ট হ্যাভ টু বি ম্যানুফ্যাকচারিং, ইট ডাজন্ট হ্যাভ টু বি বিগ ইন্ডাস্ট্রি, ইট ডাজন্ট ইভেন হ্যাভ টু হ্যাভ এ মেশিন। আপনি যে রিটেলে নিজের বাড়িতে নিজের ছাদে বা নিজের বাসার সামনে বাড়িওয়ালাকে বলে একটা রুমে আপনি গ্রোসারি স্টোরে চালু করবেন, রেস্টুরেন্ট বা কফি শপ বা ইন্টারনেট বা মানে অনেক নতুন নতুন স্টার্ট আপ আসছে। তো আমার মনে হয় এটা বাংলাদেশে করা যায়। ওই যে সতর্কবার্তা হচ্ছে এটা আপনি এসব ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আপনার কিন্তু খুব আর্লি নেওয়া উচিত না। কারণ আমি বলবো আমার কথা হচ্ছে কিপ ইউর অপশানস ওপেন, যে যদি কোনো কারণে আমার এই বিজনেস ভালো না হয় সো দ্যাট আই ক্যান ডু সামথিং এলস। এবং এখন বর্তমান সরকার তো চাকরিতে দরখাস্তের বয়স করেছে 32। আমি মনে করি আপনি ক্লাস 5-এ, ক্লাস 8-এ, ক্লাস 10, ইন্টারমিডিয়েট, ইভেন মানে আনটিল ইউ আর 22 আপনার বেসিক আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি শেষ হওয়া পর্যন্ত প্লিজ ডোন্ট গিভ আপ অন ইউর স্টাডিজ। আপনি এন্টারপ্রেনিয়ার হতে চান ভালো, কিন্তু এর অর্থ এই না যে আপনাকে 3rd ডিভিশন পেতে হবে, যেটা 3rd ডিভিশন পাওয়া এই কারণে আমার সোদের আপনার তখন তো আর অপশন থাকলো না। তার মানে আপনি বলছেন যে চাকরির জন্য অপশনটা খোলা রাখতে, চাকরির অপশন খোলা রাখে এবং ভালো এন্টারপ্রেনিয়ার কিন্তু পড়ালেখা করাও তো একটা এন্টারপ্রাইজিং অ্যাক্টিভিটি। যে আমি আজকে হোমওয়ার্ক এটা আমি বুঝতে পারছি না কেন, আমি এটা শেষ দেখে ছাড়বো। যে একটা ধরুন শেক্সপিয়ারের একটা রচনা বা একটা ভুলের উপর শিখতে না চায় সে কিন্তু এন্টারপ্রেনিয়ার হিসেবেও কিন্তু এই ফেলিয়ারগুলো কিন্তু আপনার আসবে, এই অবস্ট্যাকেলগুলো আসবে। সো স্টুডেন্ট লাইফে মাই ডিয়ার স্টুডেন্ট লাইফে আপনি যে অবস্ট্যাকেলগুলো ফেস করছেন, যে আমার জিপিএ কোনোভাবে ভালো হচ্ছে না, আমি এ পাচ্ছি না, আমি অ্যাকাউন্টিং বুঝি না, আমি ম্যাথস বুঝি না, সো আমার আর্টসের কোনো একটা আমার HR মেজর বা কোনো একটা সহজ কিছু খোঁজা, এটা কিন্তু ভালো এন্টারপ্রেনিয়ারের লক্ষণ না। অনেক এন্টারপ্রেনিয়ার পরীক্ষা ফেল করেছে, আপনি বিল গেটসের কথা হয়তো বলবেন, কিন্তু তারা কিন্তু মেধাবী, তারা হয়তো ও সময় এত বেশি ব্যস্ত হয়ে পড়েছেন তাদের প্রজেক্ট নিয়ে। হ্যাঁ আপনি হয়তো একটা প্রোগ্রাম লিখতে গিয়ে আপনি এত বেশি দিন রাত খাটছেন, এত বেশি ভালোবেসে ফেলেছেন, সেজন্য আপনার হয়তো পড়ালেখা মানে ওরা ড্রপ আউট। ওরা কিন্তু প্রশ্ন আপনি বুঝিয়ে বললে সিলেবাস ইফ দে সাইন আপ ফর সামথিং তারা কিন্তু সেটা ভালোই পাস করবে, আমাদেরকে পড়াতে পারবে। তো এই জন্য আমার মনে হয় কথাটা সামারি বলছি যে কিপ ইউর অপশনস ওপেন, যে আমার যদি জব করতে হয় এই স্কোপটা আমার যাতে হাত ছাড়া না হয়। আমি আপনার সাথে একটা জিনিস একটু অ্যাড করতে চাই, থ্যাংক ইউ ভেরি মাচ এত ভ্যালুয়েবল ওপিনিয়ন রাখার জন্য। অ্যাড করতে চাই এটা, আমি যেহেতু বিজনেসম্যানদের নিয়ে কাজ করি, ফাইন্যান্স নিয়ে কাজ করি আপনার মতোই খানিকটা অন্য লাইনে, আমি বলি যে ইফ ইউ ওয়ান্ট টু বি অ্যান এন্টারপ্রেনিয়র অ্যাটলিস্ট 2 ইয়ার্স তুমি জব করো। তাহলে একটা ছোট বিজনেসে যদি তুমি জব করো তাহলে ইউ উইল আন্ডারস্ট্যান্ড সো মেনি থিংস, হাউ আ বিজনেস ইজ ম্যানেজড, হাউ দেয়ার ফিনান্স ম্যানেজমেন্ট ওয়ার্কস, হাউ দ্য টিম ওয়ার্কস, এভরিথিং ইউ উইল গেট টু নো। তারপরে যদি তুমি কোনো বিজনেস শুরু করো দেন ইট উইল বি ভেরি মাচ ইজিয়ার ফর ইউ টু গো উইথ দ্য বিজনেস। আরেকটা কথা আমি একটু বলবো, সেটা হচ্ছে যে আপনি বলছেন যে মানে এই অপশনটা ওপেন রাখতে। আর্নল্ড শোয়ার্জনেগার নামে এক ভদ্রলোক আছেন, আমরা জানি ওই যে আমেরিকান ক্যালিফোর্নিয়ার মেয়র ছিলেন, তারপরে উনি 20 ইয়ার্সে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিলেন মানে বডি বিল্ডিং এ। তারপরে উনি হলিউডের এক সময় কমান্ডো ছবির মানে হিরো ছিলেন। ওই যে সে সবচেয়ে আই থিঙ্ক সবচেয়ে ভালো যেটার কথা বলে ওই যে টার্মিনেটর, ইয়েস টার্মিনেটর মুভিটা। তো এখন এই ভদ্রলোক কিন্তু একসময় হলিউডের সবচেয়ে মানে হাইয়েস্ট পেইড অ্যাক্টর ছিলেন। উনি একটা কথা বলছেন দ্যাট ইজ আমার খুব ভালো লাগছে তার বক্তব্যটা, এই জন্য আপনার সাথে আমি শেয়ার করি, আপনার সামনেই দর্শকদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে উনি বলছেন যে আই ডোন্ট লাইক প্ল্যান বি। আচ্ছা, প্ল্যান বি কেন উনি পছন্দ করেন না? যখনই আপনি প্ল্যান বি পছন্দ করবেন তখন এর উপরে আপনি কাজ করবেন আর মাথার মধ্যে ব্যাক অফ দ্য মাইন্ডে আপনার কাজ করবে যে আপনার বি একটা প্ল্যান তো আছে, যদি ইফ ইউ ফেল হিয়ার দেন ইউ উইল গো ফর প্ল্যান বি। তো তার মানে আপনার কনসেন্ট্রেশন নড়ে যাবে এবং ওখানে সাকসেসফুল হওয়াটা কঠিন হবে। তো আমি এই কথাটা মানে আমি মনে করি যে যদি কেউ এন্টারপ্রেনার হতে চাও
তোমাদের মধ্য থেকে স্যারের সামনে আমি বলি যে তাহলে ফোকাস দ্যাট ইউ উইল বি অ্যান এন্টারপ্রেনিয়ার, কিন্তু এন্টারপ্রেনিয়ার ইটস এ ভেরি টেডিয়াস অ্যান্ড মানে কি বলবো, এটা কোনো জয়ফুল জার্নি না, ইটস এ ভেরি ইন্ডাস্ট্রিয়াস জার্নি। তো এই জার্নিতে যদি যেতে চাও তাহলে তোমাকে কোমর বেঁধে নামতে হবে, ইউ নিড টু লার্ন এ লট। আরেকটা কথা আমি বারবার বলি, তোমরা হয়তো শুনেছো, যে সেটা হচ্ছে ইফ ইউ ওয়ান্ট টু ডু বিজনেস, স্টাডি বিজনেস। ইফ ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল, স্টাডি সাকসেস। ইউ নিড টু স্টাডি এ লট। সরি, আমি মানে বলে ফেললাম। ঠিক বলেছেন। আচ্ছা, এবার মানে আপনাকে পেয়ে গেছি, আমার অনেক প্রশ্ন জিজ্ঞাসা করতে ইচ্ছে করে। সেটা হচ্ছে আপনি খুব ব্রিলিয়ান্ট ছাত্র ছিলেন, ব্রিলিয়ান্ট ছাত্রদেরকে নিয়ে ডিল করছেন, ব্রিলিয়ান্ট শিক্ষক আপনি। আপনার কি মনে হয় যারা খুব বেশি স্টাডি করে স্টুডেন্ট লাইফে, টেবিল থেকে উঠে না, তাদের কানেক্টিভিটি কম হয়, এবং তারা তাদের পারিবারিক লাইফ, যখন তারা ফ্যামিলি লাইফে মানে প্রবেশ করে, মানে নিজস্ব ফ্যামিলি হয়, সেই ফ্যামিলি এবং তখন তার কর্মস্থলে দুটো ম্যানেজ করতে দিয়ে তারা একটু হিমশিম খায়। আমি অনেক ব্রিলিয়ান্টদেরকে দেখেছি এটা। হ্যাঁ, এটা একটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট আপনি বলেছেন। এটা অ্যাকচুয়ালি ইটস এ ম্যাটার অফ ব্যালেন্সিং, এবং ব্যালেন্সিং ওয়ার্ক অ্যান্ড পার্সোনাল লাইফ। আর জিনিসটা আসলে আসে কেন, আপনি যদি খুব বেশি পড়াশোনায় মত্ত থাকেন, ডিপেন্ড করে, মানে আমার কথা হচ্ছে পড়াশোনাটা আপনাকে মনে রাখতে হবে অবজেক্টিভ কি। পড়াশোনার অবজেক্টিভ হচ্ছে জিনিসটা বোঝা, অর্থাৎ জ্ঞান অর্জন, সো কল্ড, মানে টু অ্যাকোয়ার নলেজ। এখন নলেজ অ্যাকোয়ার করার জন্য আপনার কিন্তু আনসোশ্যাল হওয়া চলবে না। সো সোশ্যাল স্কিলস, এটা জীবনে ইম্পর্টেন্ট, এটা আমাদের বাচ্চাদের বলা দরকার, এবং স্টুডেন্টদের আমরা বলি। ওই যে বললাম যে ট্যালেন্ট টাইমস অ্যাটিটিউড। আপনার ট্যালেন্ট আছে, জিপিএ আছে, কিন্তু আপনি ফ্লেক্সিবল না, আপনি ওয়ার্ম না, আপনি মানে মানুষকে গ্রিট করতে পারেন না, আপনি মানুষকে তার অপিনিয়নকে রেসপেক্ট করতে শিখেন না, আপনি আই কন্ট্যাক্ট করেন না, আপনি কোনো কিছু মানে একটা ডিবেটে কীভাবে রেসপেক্টফুলি ডিবেট করতে হয়, এগুলো তো আমরা সিলেবাসে শেখাই না। এর উপর কোনো প্রশ্ন আসবে না অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ইকোনমিক্স। তো এই জন্য সোশ্যাল স্কিলস অ্যাগেন ইট কামস ব্যাক টু দ্যাট ইনস্টিটিউশনাল এক্সপোজার। সাইফুল, ওই যে বললাম যে ইউনিভার্সিটিতে আপনি অপশান ওপেন রাখুন। আমি এখন আরেকটা কথা আমার মনে পড়েছে কথা বলতে বলতে, যে ইউনিভার্সিটি লাইফ আপনাকে শুধু তো জিপিএ দিচ্ছে না, শুধু সিজিপিএ না, আপনি হন অন্টারপ্রেনিয়র হন, কিন্তু ইউনিভার্সিটি 4 বছর বা 6 বছর, এবং পরে যেটা সাইফুল বললেন যে আরও 2 বছর চাকরি করা বা কাজ করা, 2, 3, 4, 5, আপনার যতদিন ভালো লাগে, এটা আপনাকে কি বিশাল একটা নেটওয়ার্ক দিচ্ছে না? অবশ্যই একজন এন্টারপ্রেনিয়র তো নেটওয়ার্ক দরকার। আপনার ক্লাসমেটরা যখন ব্যাংকে চাকরি করবে, আপনার ক্লাসমেটরা যখন নিজেরা ম্যাজিস্ট্রেট হবে, ঠিক আছে, আপনি এন্টারপ্রেনিয়রই হন, কিন্তু আপনি কী করলেন, আপনি হাই স্কুল লাইফে ওই একটা দোকান দিয়ে গ্রামে বসে থাকলেন, আমি তো এন্টারপ্রেনিয়র হব। আপনি সেখানে কলেজে গেলেন না, ইউনিভার্সিটিতে আসলেন না। আপনার কাছে কিন্তু পুরো পৃথিবী, পৃথিবীতে আমরা কেউই দেখতে পারছি না পুরোটা, কিন্তু যত বেশি আপনি ওই প্রাতিষ্ঠানিক, ইট গিভস ইউ, একসাথে ধরুন ঢাকা ইউনিভার্সিটির এখন প্রায় 40-42 হাজার স্টুডেন্ট, আপনি যদি 4 থেকে 5 বছর যদি 1000 মানুষের সাথে পরিচিত হন, 1000 বাদ দিলাম, 100 যদি হন, এটা হিউজ একটা, এই 100 কিন্তু আপনি আপনার গ্রামের থাকতে, কলেজে থাকতে আপনি 100 জন সাকসেসফুল তাদের পাবেন না, যেমন হ্যাঁ। সো এটা একটা ব্যাপার। আর সাথে স্যার যেটা বললেন যে ইফ ইউ ওয়ান্ট স্টাডি, মানে ইউ ওয়ান্ট বি অ্যান এন্টারপ্রেনিয়র, দেন স্টাডি বিজনেস। আমি বলবো সোশ্যাল স্কিল, মানে হ্যাভিং দ্য পজিটিভ অ্যাটিটিউড, ওই যে বললাম যে লিসনিং, দেন অলসো রিপ্লাইং, অ্যান্ড অলসো লার্নিং দ্য ব্রডলি সোশ্যাল স্কিলস, যে কীভাবে কনভারসেশন করতে হবে, কীভাবে মানে রিফিউজ করতে হবে, কীভাবে আর্গুমেন্ট করতে হবে। এগুলোর কোনো সেট ফর্মুলা নেই, কিন্তু এগুলো আপনি ভালো ভালো বন্ধু বানালে আপনি তাদের সাথে তাদের গ্রুপে আড্ডা মারবেন, দেখবেন ডিফারেন্স হবে, আপনি অপিনিয়ন দেওয়ার চেষ্টা করবেন, এবং আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে যে আপনার সব অপিনিয়ন মানুষ রেসপেক্ট করবে না, মানুষ ডিসমিস করে দিবে, সেটাও আপনি রেসপেক্টফুলি যে হ্যাঁ, এটা সামওয়ান এলসেস অপিনিয়ন। আর সাইফুল যেটা বলেন যে 2 বছর, আমি তো মনে করি ওই সময়টাতে কিন্তু আপনার ক্যাপিটাল রিকোয়ারমেন্টও কমে আসবে। কারণ আপনি একটা জিনিস, যেমন ধরুন আমি একটা ওষুধের দোকান দিতে চাই, আমি একটা ইউনিভার্সিটি দিতে চাই, এই যে আমি ইউনিভার্সিটিতে কাজ করছি, এতগুলো ইউনিভার্সিটিতে কাজ করলাম, এখন মোটামুটি একটা বড় দায়িত্ব পালন করছি, এটা আমাকে এক্সপিরিয়েন্স দিচ্ছে যে কীভাবে একটা নতুন ইউনিভার্সিটি অথবা একটা স্কুল দিলে আমি কী করতে হবে। এটা তো আমি শুধু ক্যাপিটাল হলে পারতাম না। সো এই যে কয়েক বছরের শিক্ষকতা বা চাকুরি, এটা আমাকে আসলে ওই এন্টারপ্রেনিয়র হওয়ার কিন্তু একটা ইম্পর্টেন্ট মূলধন আমাকে জুগিয়েছে। ভেরি মানে ওয়েল সেড। এখানে এবার একটা প্রশ্ন, একাডেমিক একটা প্রশ্ন, ওর দিকে আমি একটু যেতে চাই। মানে সেটা হচ্ছে, আমরা যখন কোনো ইন্টারভিউ বোর্ডে থাকি, ধরুন কোনো কোম্পানির জন্য আমরা কিছু লোক নিব, বিভিন্ন জায়গায় যাওয়ার দরকার হয়ে পড়ে, তো ছেলেমেয়েদের মধ্যে ধরেন যে সাবজেক্টটা পড়ছে, ইভেন দেখা যায় ওই সাবজেক্টে তার নলেজ খুব পুয়ার, নাম্বার 1। আচ্ছা, বাইরের নলেজও পুয়ার।
এবং যখন সে কাজে এসে জয়েন করছে দেখা যাচ্ছে যা পড়ছে তার কিছু এখানে মানে বেশিরভাগই কাজে লাগছে না। মানে অ্যাজ ডিন অফ স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্স, আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে আপনি তো যেহেতু বাইরে কাজ করেছেন, আপনার আউটলুক অনেক বৃহৎ, যেটা আমাদের দেশে কাজ করলে অতটা হয় না। আপনারা কি সিলেবাসে এরকম কোনো চিন্তার মানে চেঞ্জের চিন্তা করছেন কিনা, যেটা মোর অ্যাকোমোডেটিভ উইথ দ্য কারেন্ট মানে ওয়ার্ক এনভায়রনমেন্ট অফ বাংলাদেশ কর্পোরেট স্ট্রাকচার কালচার? আপনি একটা অত্যন্ত ইম্পর্টেন্ট জায়গায় মানে নক করেছেন। ইউ রিয়েলি হিট দ্য কর্ড। ইস্যুটা আমাদের দেশে একটু বেশি প্রকট, বাট ইস্যুটা ওয়ার্ল্ডের অন্য জায়গায় আছে। ইস্যু কি? সেটা হচ্ছে আমরা অলওয়েজ উই আর প্লেয়িং এ ক্যাচিং আপ গেম, মানে উই আর ট্রাইং টু ক্যাচ আপ সবসময়। কীভাবে? ইন্ডাস্ট্রি মানে রিয়েল ওয়ার্ল্ড ইজ প্রোগ্রেসিং মাচ ফাস্টার দেন দ্য ইউনিভার্সিটিজ ক্যান কোপ অর ক্যান কিপ আপ। সো কী হয়? আমরা পিছিয়ে পড়ি। আমরা যখন ধরুন সে ইন্টারন্যাশনাল ট্রেড বা ব্যাংকিং বা HR বা এখন যে AI ওর ইঞ্জিনিয়ারিংয়ে তো আরও অনেক মানে প্রত্যেকটা ডিসিপ্লিনেই তো মানে মোস্ট রিসেন্ট কাটিং এজ এবং গ্রাউন্ড ব্রেকিং অনেক ডিসকভারি প্রতিদিন হচ্ছে। এখন এটা ঠিক যে সিলেবাসগুলোকে একেবারে 100% হয়তো আপ টু ডেট রাখা যায় না, কিন্তু যদি আপনার ইউনিভার্সিটিগুলো যদি রাইট অ্যাটিটিউড নেয়, আমি মনে করি শুধু ক্যাচ আপ করবো কেন, আমরা ইভেন লিড করতে পারি, আমরা অগ্রিম চিন্তা করতে পারি যে সামনে মানে আমরা উই কুড অফার নিউ আইডিয়াস, নিউ প্রোডাক্টস, যে ব্যাঙ্কগুলো এভাবে ব্যাঙ্কিং করতে পারে। ধরুন ব্যাঙ্কগুলো একভাবে কাস্টমার ক্রেডিট অ্যানালিসিস করে, ওয়াই নট আমরা একটা ফর্মুলা দিলাম যে ব্যাঙ্কগুলো দে শুড ফলো মোর অ্যাডভান্সড মডেল। এটা না করে আমরা কী করে, আমরা ওই যে পেছনে ক্যাচ আপ গেম, আমরা কয়েক বছর মানে সিলেবাস আপডেট করি না, এবং এটা স্টুডেন্টদেরকে ডিসঅ্যাপয়েন্ট করে, এটা ঠিক। বাট একটা জিনিস বলবো, ইউনিভার্সিটিজ আবার নিজের পক্ষ থেকে আর্গুমেন্ট দেয়। ইউনিভার্সিটি বলবে যে আমরা ঠিক পার্টিকুলার জবের জন্য কোনো ট্রেনিং করাচ্ছি না তোমাকে, আমরা তোমাকে উই টিচ ইউ হাউ টু লার্ন অর হাউ টু অ্যাপ্লাই দ্যাট নলেজ। সো এটা আমার মনে হয় ব্যাপারটা 80% 90% হলেও কিন্তু ট্রু যে আমরা পিছিয়ে আছি। বাট নর্থ সাউথের কথা আমরা কিন্তু কনস্ট্যান্টলি সিলেবাস কারিকুলাম রিভিউ করি, এবং আমাদের প্রত্যেক সাবজেক্টে আমরা ইন্ডাস্ট্রি অ্যাডভাইজারি বোর্ড বানাচ্ছি। যে ধরুন স্কুল অফ বিজনেস, আমাদের প্রতি বছর বা বছরে 2 বার করে আমাদের অ্যাডভাইজারি বোর্ডের মেম্বারদের সাথে আমরা মিট করব। ওনারা আমাদের সিলেবাস দেখবেন, আমাদের স্টুডেন্টদের কোয়ালিটি দেখবেন, আমাদের ওয়ার্ক কোয়ালিটি দেখবেন, অ্যাসাইনমেন্টস কোয়ালিটি দেখবেন, দেখে আর তারা ওয়ার্ক প্লেসে কী কী ধরনের জিনিস তাদের এই মুহূর্তে নিড, হোয়াট স্কিলস দে নিড ইন আওয়ার স্টুডেন্টস, এটা আমাদের জানাবেন। তো এরকম একটা টু ওয়ে কমিউনিকেশন আমরা এস্টাবলিশ করছি। এটা যদি সব ইউনিভার্সিটি করে, আমি তো মনে করি এটা সাংঘাতিক একটা ব্যাপার। আমি আরেকটা প্রশ্ন একটু আপনাকে করতে চাই। যেমন ধরেন, যেহেতু আপনি বিদেশে অনেক ইউনিভার্সিটি পড়িয়েছেন, সেটা হচ্ছে যে আমাদের এখানে ধরেন মার্কেটিং, সেলস সেই শিক্ষকেরা পড়াচ্ছেন যিনি জীবনে একটা কলমও সেল করেন। এটা একটা তার মানে শুধু ধরেন বিভিন্ন দেশের বই পড়ে বিজনেস পড়ানো যায় না, কিন্তু বিজনেস ইজ সাচ এ থিং, এন্টারপ্রেনারশিপ ইজ সাচ এ জার্নি যে ইউ নিড টু গো থ্রু দ্য জার্নি, আদারওয়াইজ ইউ উইল আন্ডারস্ট্যান্ড নাথিং। এই ব্যাপারে আমাকে একটু বলবেন কিনা? যেমন বিদেশে আমি দেখেছি, আমি নটিংহাম ইউনিভার্সিটিতে পড়েছি কিছুদিন, যে ওখানে যদি কোনো মানে বিজনেস নিয়ে কোনো সাবজেক্টকে পড়াতে আসে, সে বিজনেসম্যান, হি ইজ ডুইং দ্য বিজনেস। মার্কেটিং নিয়ে যদি কেউ পড়াতে আসে, তাহলে সে অন্তত তাদের কোর্সে একটা কোর্স অন্তত থাকবে যে ওই সাবজেক্টটা ফিল্ডের কেউ এসে করবে। কিন্তু আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে কি এমনই আছে, বা আপনাদের এখানে কেমন আছে কিনা? ঢাকা সহ পাবলিক ইউনিভার্সিটিগুলোতে এটা নেই, এবং এটা সুযোগও নেই, আমি বলবো সুযোগ কম। এখন আমাদেরও নর্থ সাউথে ধরুন আমরা চেষ্টা করি যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে মানে বিভিন্ন স্টেজে আপনি জয়েন করতে পারেন। ঢাকা ইউনিভার্সিটির একটা মেজর প্রবলেম হচ্ছে, এখানে আপনি লেকচারার হিসেবে ঢুকবেন ব্র্যান্ড নিউ, মানে আপনার বয়স হয়তো 23-24, যেমন আমি লেকচারার হয়েছি, আমার প্রথম ক্লাসে গিয়েছি মানে I was only 24। এখন এই সময় তো আমার এক্সপিরিয়েন্স নেওয়ার কোনো টাইম হয় নাই। কিন্তু আজকাল এখন আমরা যদি ঢাকা ইউনিভার্সিটিতে এখন ঠিক অধ্যাপক লেভেলে ধরুন আপনাকে যে আমি এখন রিক্রুট করতে চাই, কিন্তু আপনাকে পারবো না। কিন্তু নর্থ সাউথের এই ফ্লেক্সিবিলিটি আছে। নর্থ সাউথ যে কোনো বয়সের একজন রিটায়ার্ড সচিবকেও কিন্তু সরাসরি অধ্যাপক হিসাবে নিয়ে আসতে পারেন, অথবা একজন রিটায়ার্ড ব্যাংকার, অথবা একজন ওয়ার্কিং ব্যাংকার, অথবা একজন ওয়ার্কিং ইঞ্জিনিয়ার। কথাটা পারফেক্ট যে আমার যদি নিজে ওই যে মানে কলম বিক্রি করার অথবা মার্কেটিংয়ের সেলসম্যানশিপ যদি আমার না থাকে, আমি নিজে কোনোদিন পেশেন্ট দেখি নাই, আমি এখন ডাক্তারি শেখাবো কীভাবে? এই জন্য দেখুন হসপিটালগুলোর পাশে মেডিকেল কলেজ, অথবা মেডিকেল কলেজগুলোর পাশে হসপিটাল। এটা আমাদের জন্য একটা সারা ওয়ার্ল্ডের জন্য একটা শিক্ষণীয় যে কেন মেডিকেল কলেজ হসপিটাল করি, বিকজ হসপিটাল নিডস
or a medical college needs practical experience, needs practical exposure of that. Otherwise you can't teach True. medicine. এখন আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো আমরা যেসব কোর্সে আমরা ধরুন মানে একাডেমিক টিচার, যেমন আর কোনো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নেই, তখন আমরা প্রাইভেট ইউনিভার্সিটিতে যেটা করি, 1-2টা ক্লাস আমরা ওই যে গেস্ট লেকচারার, আমরা অন অ্যান ইনভিটেশনাল বেসিস যে কাউকে আমরা ক্লাসে বক্তৃতা দেওয়ার জন্য আনি, তাতে কিছুটা হলেও তারা ফ্লেভার পায়। সে হয়তো ধরুন একজন ব্যাংকারকে যদি নিয়ে আসি, একজন মানে কারেন্টলি ইন জব ফাংশনাল কোনো ব্যুরোক্র্যাট অথবা ডিফেন্সের কেউ, অথবা মানে যিনি ধরুন কোনো অ্যাড ফার্মের খুব নামকরা কর্ণধার, উনি যদি মার্কেটিং ক্লাসে এসে কথা বলেন যে ওনার এক্সপিরিয়েন্স, তো এরকম এক্সপিরিয়েন্স শোনার ওয়েস্টে এটা খুবই ব্যাপক। এবং আরেকটা কাজ আমি ইস্টার্ন ইলিনয় ইউনিভার্সিটিতে দেখেছি, সেখানে আমরা অ্যাকাউন্টিং ক্লাব করতাম। সেখানে যে প্রতি সপ্তাহে ক্লাসের বাইরে অ্যাকাউন্টিং ক্লাবের মেম্বাররা, তারা প্রতি সপ্তাহে একজন মেন্টরের বক্তৃতা শুনতে আসতো, সেখানে আমরা টিচাররাও অ্যাটেন্ড করতাম। সো যেমন ধরুন আমার অ্যাকাউন্টিংয়ে আমরা হয়তো বাংলাদেশের KPMGর যে লোকাল অ্যাফিলিয়েট, তাদেরকে যদি আমরা সপ্তাহে একবার আনতে পারতাম, সো এটা একটা আই থিঙ্ক এটা ঢাকা ইউনিভার্সিটি সহ পাবলিক ইউনিভার্সিটিগুলো এবং আদার প্রাইভেট ইউনিভার্সিটিজ দে ক্যান অলসো ট্রাই। আমি আপনার সাথে একটা বিষয় শেয়ার করতে চাই। গতকালকে আমি একটা ইন্টারভিউ বোর্ডে ছিলাম, তো সেখানে ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররাও ছিল, অন্য প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররাও এসেছিল অ্যাজ ক্যান্ডিডেট। তো কেউ 7 বছর, কেউ 5 বছর, কেউ 8 বছর এরকম আগে লেখাপড়া শেষ করেছে। আমি তাদেরকে জিজ্ঞাসা করেছি, যেমন কেউ অ্যাকাউন্টিংয়ে, কেউ মার্কেটিংয়ে এসেছিল, মার্কেটিংয়ে এই পজিশনের জন্য অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সিনিয়র এক্সিকিউটিভ এরকম। তো ওদেরকে বললাম যে তোমরা ইউনিভার্সিটিতে বেরিয়েছো, যে 8 বছর আগে বেরিয়েছি মার্কেটিংয়ের একটা ছাত্র ঢাকা ইউনিভার্সিটির। আমি বললাম তুমি এই 8 বছরে কী করেছো? বেশ কিছু কাজ টাজ করেছে। তা আমি বললাম লাস্ট বই পড়েছো কোনটা? সে মনে করতে পারে না। এবং মজার ব্যাপার হচ্ছে 8 বছরে সে একটা বই পড়েনি। একটা ছেলে আপনার ডিপার্টমেন্ট থেকে, ফাইন্যান্স থেকে এসছে, সে মার্কেটিংয়ে না, সে ফাইন্যান্সে কাজ করে একটা এয়ারওয়েজ কোম্পানিতে, সেও বললো যে সে পড়েনি। আপনি একটু আগে যে কথা বলছিলেন যে ইউনিভার্সিটিগুলো বলছে যে দে আর টিচিং হাউ টু লার্ন, তার মানে আমি পার্সোনালি এই কথাটা খুবই মনে করি যে ইউনিভার্সিটি সার্টিফিকেট অর্জনের একটা জায়গা, এখানে প্রচুর জ্ঞান অর্জন করবেন, এটা কোনো জায়গা না। ইউ উইল লিভ দ্য ইউনিভার্সিটি অ্যান্ড ইউ উইল স্টার্ট আর্নিং নলেজ, গেইনিং নলেজ। কিন্তু যখনই আমাদের জ্ঞান অর্জন শুরু হওয়ার কথা, তখন আমরা আমাদেরকে পুরা ছেটে ফেলছি জ্ঞান অর্জন থেকে, পড়াশোনা থেকে শাটডাউন করে ফেলে। তার মানে আমি আপনাকে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন করার জন্য এইটুকু বলেছি, যে ভদ্রলোক এখান থেকে 10 বছর আগে মাস্টার্স পাস করেছে, তারপরে আর একটাও পড়ে নাই, একটা সাবজেক্টও পড়ে নাই, কোনো বইও পড়ে নাই, তার নিজের সাবজেক্টও নাই, সে কি এখনো মাস্টার্স পাস আছে কিনা? এটা একটু মতামত চাই আপনার কাছে। আমার মনে হয় সে আর মাস্টার্স পাস না। আপনি বলতে পারেন যে না, সে এখন আর আগের মতো শিক্ষিত না, কারণ পড়াশোনা থেকে এত দূরে, এবং হয়তো এখন নিজের সিলেবাস দেখে বা ওই মাস্টার্সের কারিকুলাম অনুযায়ী প্রশ্ন করলে উনি হয়তো এখন পাস করবেন না। সো হ্যাঁ, অফকোর্স। এবং আপনি কিন্তু আপনার কথার পক্ষে এই যুক্তিটা দেবেন, যেমন ধরুন একজন ডাক্তার যদি 10 বছর প্র্যাকটিস না করে, উনি কি আসলে ডাক্তার থাকেন? উনি কিন্তু MBBS পাস করেছেন, ওনার সার্টিফিকেট আছে, এবং উনি নিজেও কিন্তু জেন্টাল এনাফ, পোলাইট এনাফ যে উনি নিজেও কিন্তু দাবি করবেন না যে আমি ডাক্তার, উনি বলবেন আমি ব্যবসায়ী, আমি রাজনীতিবিদ, তাই না? সো আসলে আমাদের উচিত মানে কন্টিনিউ করা। এখন কোয়েশ্চেন হচ্ছে ইটস এ ম্যাটার অফ অ্যাটিটিউড অ্যাগেন। এবং পড়ালেখাটা যে একটা ফ্যাশন, পড়ালেখাটা যে একটা ফান হতে পারে, এটাও যে এখানেও যে আপনি এনজয় করতে পারেন, পড়ালেখা ইজ নট বোরিং। আমি ইয়াং পিপলকে বলতে চাই যে নলেজ ইজ পাওয়ার, নট জাস্ট নলেজ ইজ পাওয়ার। মানে ওরা বলে না যে স্মার্ট ইজ দ্য নিউ রিচ। এখন আপনি একটা কনভারসেশনে গেলেন, আপনার কথা থেকে বুঝতে পারবে আপনি কতটুকু ইন্টেলিজেন্ট, কতটুকু নলেজেবল। সবসময় যে আপনার মানে চ্যাটার, মানে ইউ হ্যাভ টু চ্যাট এ লট, তা না। আপনি কমই কথা বলুন, আপনার পার্সোনালিটি অনুযায়ী আপনি থাকুন, কিন্তু আপনার পার্টিসিপেশন আর আপনার বাকি জীবন, আপনার কর্মজীবনকে এনজয়েবল করার জন্য তো আপনাকে নলেজেবল হতে হবে। আমি আপনার পারমিশন নিয়ে একটা ছোট্ট কথা দর্শকদের বলতে চাই। সেটা হচ্ছে দেখুন যারা আপনারা বলেন যে সময় ম্যানেজ করতে পারেন না, যেমন কালকে ইন্টারভিউ বোর্ডে একটা ছেলে বলছিল, বা অধিকাংশই বলছে যে স্যার টাইম ম্যানেজ করতে পারি না, তাদের জন্য আমার একটু বলা হচ্ছে যে ইফ ইউ রিড 10 পেজেস এ ডে, পার মান্থ আপনার পড়া হয় 300 পেজ, মানে 2টো বই, বছরে পড়া হয় 24টা বই। আপনি সময় ব্যয় করলেন 10 পাতা পড়তে আপনার আধা ঘন্টাও লাগবে না। তো যে আপনি আধা ঘন্টা সময় ম্যানেজ করতে পারেন না, এত ব্যস্ত আপনি কাজে, তার মানে তো আপনি সাংঘাতিক কিছু হয়ে যাওয়ার কথা। বাট নো, ইউ আর ওয়েস্টিং ইউর টাইম। তো ওয়েস্ট না করে এই 30 মিনিট আপনি প্লিজ ইনভেস্ট ইন স্টাডিং। দেন আপনি দেখবেন যে গত বছরের আপনি আর এই বছরের আপনি, এই দুজনের মধ্যে ব্যাপক পার্থক্য। এই জন্য আমি বলি ডোন্ট কম্পেয়ার উইথ
আদার্স, ইউ কম্পেয়ার উইথ ইউর প্রিভিয়াস সেলফ। সো আপনি নিজে একটা জায়গায় যেতে পারেন, নিজেকে আপডেট করতে পারেন এবং মাস্টার্স পাস করা মানুষ মাস্টার্স পাস থাকতে পারেন আজীবন। হ্যাঁ, ঠিক আছে। এর পরবর্তী একটা প্রশ্ন আপনার কাছে আমার, সেটা হচ্ছে লাইফ স্কিলের কথা আপনি বলছিলেন, ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমাদের স্কুলে আসলে লাইফ স্কিল ওইভাবে শেখায় না, স্কুল কলেজ ইউনিভার্সিটি কোথাও। কয়েকটা সাবজেক্ট আছে, সিলেবাস অনেক পুরানো সিলেবাস, সেগুলো ফলো করানো হয়, মুখস্থ করানো হয়, আমরা তাই শিখেছি, সেভাবে কাজ করেছি। বাট অনেকগুলো লাইফ স্কিলের মধ্যে যেমন একটা স্কিল আমি মনে করি কমিউনিকেশন স্কিল, ম্যানেজমেন্ট স্কিল। যদি ম্যানেজমেন্ট নামে আলাদা একটা সাবজেক্ট আছে, কিন্তু সব ডিপার্টমেন্টে তো ম্যানেজমেন্ট পড়ানো হয় না। এই কমিউনিকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট ল্যাকের কারণে মানুষজন খুব ফেইল করে। আর একটা স্কিল হচ্ছে হাউ টু মেনটেন ইউর ফ্যামিলি লাইফ, নাম্বার ওয়ান। আরেকটা আছে যে হাউ টু মেনটেন ইউর ফাইন্যান্স, দ্যাট ইজ পার্সোনাল ফাইন্যান্স। এই চারটি স্কিলের কথা আমি বললাম। মানে আপনার কি মনে হয়, আপনার কাছে আমার যে প্রশ্ন, যে ডু ইউ থিঙ্ক অ্যাজ ডিন যে এই সাবজেক্টগুলা মানে একেবারে ইনকর্পোরেটেড হওয়া উচিত ইন দ্য সিলেবাস এবং তাদের হেল্প হবে? আমি মনে করি হওয়া উচিত। আমি মনে করি ইউনিভার্সিটিস ঠিক সিলেবাসে যে সব কিছু থাকে তা না। যেমন ধরুন ওই যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স বা রিয়েল লাইফ স্কিলস, এটা ইউনিভার্সিটির সিলেবাসের বাইরেও, কারিকুলামের বাইরে দেওয়া পসিবল। এখন প্রশ্ন হচ্ছে ইউনিভার্সিটিগুলো নিজেকে কিভাবে অর্গানাইজ করবে। ইউনিভার্সিটিগুলোর উচিত হলো কারিকুলামটাকে অলওয়েজ আপ টু ডেট রাখা, এবং আমি মনে করি এহেড অফ দ্য কার্ভ, যে ভালো গবেষণা কখন কি হচ্ছে আপনি কনস্ট্যান্ট একটা দুটো টপিকও যদি আপনি নতুন রাখতে পারেন। সো একটা হলো কারিকুলাম, কারিকুলাম মাস্ট বি আপ টু ডেট অ্যান্ড ভেরি সায়েন্টিফিকলি ডিজাইন। সেকেন্ড, ওই যে লাইফ স্কিলগুলো আপনি স্টুডেন্টদের মধ্যে ইনস্টিল করার জন্য ক্লাসরুম চেষ্টা করে দেখবেন, বাট ক্লাসরুমস মে নট বি দ্য মোস্ট এফেক্টিভ ওয়ে। অনেক সময় ক্লাস অনেক বড় সাইজ, মানে বেশি স্টুডেন্ট থাকে, অনেক সময় ক্লাসে এনাফ টাইম পাওয়া যায় না। দেন আপনি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, আমরা স্কুল লাইফে কিন্তু প্রচুর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আমরা জয়েন করতাম। মানে 16 ডিসেম্বর, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, প্রতিটা ইস্যুতে, ঈদে মিলাদুন্নবী, আমরা সবসময় এসে কম্পিটিশান, স্পোর্টস, গেমস, এগুলো। এখন তো এগুলো কমে গেছে। সো ইউনিভার্সিটিগুলোতে যেমন নর্থ সাউথে আছে অনেকগুলো ক্লাব আছে, আমাদের 23টা ক্লাব আছে। এর মধ্যে যে নর্থ সাউথ সাংস্কৃতিক সংগঠন যারা বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিস করে, সেরকম ঢাকা ইউনিভার্সিটিতে ছিল। কিন্তু আমরা ইন্টার হল কম্পিটিশান দেখলাম, স্পোর্টস কম্পিটিশান, নাটকও ছিল। আমার কিন্তু প্রথম টিএসসিতে আমার তখনও ভর্তি হয় নাই, ভর্তি হতে এসছি ঢাকা। তখন আমি প্রথম টিএসসিতে ঢুকলাম, সেদিন ফজলুল হক হলের, দেখুন ছেলেদের হল, তারা এডিপাস নাটক তারা মঞ্চস্থ করছে। সেটা ছিল ইন্টার হল কম্পিটিশান। তার মানে ওই সময় 14টা হল ছিল। এই 14টা হলের 14টা সন্ধ্যা রিজার্ভ করা ছিল। এখন কোথায়? এখন ঢাকা ইউনিভার্সিটি মাচ মোর মানে ভাইব্রেন্ট একটা জায়গা হওয়ার কথা। সো আমার কথা হচ্ছে আমরা যে একটা ডিসকানেক্ট করে ফেলেছি, এটা আরেকদিন হয়তো আলাপ করা যাবে, যে মানে মেজর যে ইস্যুসগুলো আমরা ইউনিভার্সিটিগুলো, ঠিক আমি বলবো না ইউনিভার্সিটিজ আর ফেইলিং, বাট ইউনিভার্সিটিগুলো কি ডেলিভার করতে পারছে কিনা, ওর হাউ বেটার উই ক্যান ডেলিভার। কারণ আমাদের যে কোনো এমপ্লয়ারের কথাগুলো বলবে যে ইউনিভার্সিটিতে পড়ার পর অনেকে আছে, আমি স্বীকার করতে আমার দ্বিধা নেই, তারা বলে যে আমি ইন্টারমিডিয়েটে বা স্পেশালি যারা ও লেভেলস থেকে আসে, যে ইন্টারমিডিয়েটে আমি যতটা স্মার্ট ছিলাম, এখন আমি আরও ডাউন টাউন হয়েছে, আমি আনইমপ্রেসড, আমি আন্ডারওয়েলমড। মানে তাদেরকে কেটার করার মতো ওই স্পিডে, ওই এনার্জি নিয়ে, ওই পরিমাণ রিগার নিয়ে আমরা যেতে পারছি না, বুঝতে পারছি। সো আমার মনে হয় টু কমপ্লিট ইট, যে এক্সট্রা কারিকুলার দিয়ে আপনার ওই কাজটা করতে হবে। যেমন আমাকে আপনি মেইন কোর্সে সব খাওয়াতে পারেন নাই, কিন্তু আপনি অন্ট্রে আছে, ডেজার্ট আছে, তারপর কফি আছে, কফির পর এমনি আমরা গালগল্পের সময় তখন আবার যে অতিরিক্ত আন্তরিকতা দেখানোর, সেটা সেখানে যেমনি দেখান। পড়াশোনায় তাই, যে আমি তাকে ক্লাসে পারি নাই অ্যাসাইনমেন্ট দেবো, অ্যাসাইনমেন্ট না পারি নাই প্রেজেন্টেশনে দেবো, প্রেজেন্টেশন না পারি নাই নাটকে দেবো, এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটি স্পোর্টস, সেখানে ডিবেট হবে, তারপর ডিবেট কম্পিটিশন। আরে ছোট্ট আমার স্কুলে প্রতি সপ্তাহে আমাদের ডিবেট এসেনশিয়ালি ছিল, সপ্তাহের শেষ দিন, তাই না? 3 জন আমরা নাম লেখানোর জন্য উদ্গ্রীব থাকতাম। ইভেন এমন স্কুলের কথা বলবো যেখানে কোনো হলরুম ছিল না, 3টা ক্লাসরুমের যে ফেন্স, যে মাঝখানের বেড়া, এই ঢুলির বেড়াটা এটাকে উঠিয়ে ফেলা হতো, এটা হিঞ্জ দিয়ে কড়া দিয়ে লাগানো থাকতো, এটাকে উঠিয়ে বাঁশের মধ্যে বাঁশের মধ্যে এটাকে কোনোভাবে ঝুলিয়ে 3টা ক্লাসরুম, দেখা গেলো যে 3টা ক্লাসরুম মিলে একটা হল ঘর হলো, সেখানে আমরা এখন। সো এই যে নাটক রচনা প্রতিযোগিতা, সাধারণ জ্ঞান, তারপর উপস্থিত বক্তৃতা,
এগুলোর মধ্যে তো অনেক কিছু শিখতে পারে। এটা করলে সোশ্যাল স্কিল অনেক বাড়ে, সোশ্যাল স্কিল বাড়ে, তার সে ড্রাগের দিকে যাবে না, সে 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 তার যে হেজিটেশন, এবং এগুলো তো আমার কথা হচ্ছে আমরা তো প্যারেন্টের কাছে এগুলো করি যে কাজগুলো প্যারেন্ট পারবে না। অনেকের একটা মাত্র বাচ্চা, অনেকে প্যারেন্টস বিজি, সে আমাকে মোটামুটি ভালো অঙ্কের টাকা দিয়ে পাঠাচ্ছে, স্কুলে এগুলো পেয়েছে, এখন ইউনিভার্সিটিতে এগুলো নেই। অ্যাজ এ রেজাল্ট ছেলেমেয়েরা ওই যে আমাদের ওখানে একটা একটা বড় গেট আছে, 8 নম্বর গেট বলে, ওরা সেখানে গিয়ে আপনার হয়তো মানে সিগারেট খাচ্ছে। আমি বলছি না যে একেবারে সিগারেট খাওয়া অবৈধ, কিন্তু এতে তার স্বাস্থ্যের তো ক্ষতি হচ্ছে, তাই না? সে এনাফ অ্যাক্টিভিটিস পাচ্ছে না, টিচারদেরকে চেনে না, নামে জানে না, টেক্সট বুকের ইন্টারভিউ বোর্ডে আপনাকে মনে রাখবেন যে আপনাকে আমি ক্রিকেটের মতো, ক্রিকেটে যেমনি আপনাকে আমি যদি সহজ বলে যদি আউট করতে না পারি, আমি আরও চেষ্টা করব, আরও ইম্প্রোভাইজ করবো, আরও নতুন। ইন্টারভিউয়ার আপনাকে বিভিন্নভাবে কিন্তু নক আউট করার চেষ্টা করবে, আউট করার চেষ্টা করবে, বোল্ড করার চেষ্টা করবে। তো আপনাকে যদি প্রথমেই আমি জিজ্ঞেস করি যে বলুন তো মানে স্টুডেন্ট লাইফে কী কোর্স করেছেন, কোনটা সবচেয়ে বেশি এনজয় করেছেন, সেই কোর্সটার নাম কি? আপনি বললেন যে ধরুন অডিটিং বা মার্কেটিং ম্যানেজমেন্ট অথবা মানে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, মানে কোনো একটা বললেন ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস, তো বললো যেটা এটা কোন টেক্সট বুক পড়েছেন, কোনো টেক্সট বুক ছিল? আর আপনি যে হাতে করে নিয়ে যেতে পারতেন একটা এসে, যে দেখেন আমার ইন্টার্নশিপ রিপোর্ট, এটা আমার বেস্ট অ্যাসাইনমেন্ট। সো এগুলো তো মানে দ্যাট উড মেক এ ডিফারেন্স। আচ্ছা, এই প্রসঙ্গে তাহলে একটা প্রশ্ন আসলো আমার কাছে, সেটা হচ্ছে একটা অভিযোগ এখন শুনি বর্তমান ছেলে মেয়েদের মধ্যে যে তারা পড়াশোনায় বেশি আন্তরিক না। আমরা আমাদের সময় যতটা পড়াশোনা করেছি তারা এখন তার চেয়ে অনেক অল্প পড়তে চায়। What do you think? Do you agree with this? যে তারা কি আসলেই কম পড়ে, নাকি তারা এখন আমাদের চাইতে বেশি বুঝে, যেহেতু নলেজ ইজ অ্যাভেলেবল? ওরা অনেক ব্যাপার আমাদের চেয়ে বেশি বোঝে। ধরুন ইন্টারপার্সোনাল রিলেশনশিপস কোনটা, অনেক পার্সোনাল স্কিল অনেকের ভালো, যথেষ্ট ধরুন লিডারশিপ দিতে পারে। আমরা ওই যে ক্লাব টাব এগুলোতে যখন অ্যাক্টিভিটিসে দেই তাদের, এসব কম্পিটিশনে যখন তাদেরকে কাজ করতে দেখি তখন তো আমরা ইমপ্রেসড। কিন্তু এগুলোর ভলিউম কম। ধরুন আমাদের প্রায় 26,000 স্টুডেন্টস, আমরা এঙ্গেজ করছি হয়তো টোটাল অ্যাবাউট 500। বাকিরা চুপচাপ বসে আছে, তারা জাস্ট স্টিয়ারিং ধরে বসে আছে যে ওইকে উইল হোল্ড আউট, আমরা দেখি টাইমটা কখন পাস হবে, এরপরে দেখবো, পরে দেখবো, বিদেশে চলে যাবো, এন্টারপ্রেনিয়ার হবো। আরেকটা জিনিস ওই যে এর সাথে কানেক্টেড, এন্টারপ্রেনিয়ার হওয়া তো ব্যর্থ লোকের জন্য, যে লিডারশিপ নিবে না। ধরুন 500 জনই আছে, আমাদের ডিবেটিং টিমে তো 5জন 10 জন, কলেজে ছিল 1200-1300 স্টুডেন্ট। আপনার এটাই লিডারশিপ, যে আমি খুঁজি আমি কি করতে পারি স্যার, আমাকে একটা চান্স দেন, আমি একটা প্রেজেন্টেশন দিয়ে, অথবা আপনি পুরো সেমিস্টার একদিনই চান্স পেলেন, সেদিন আপনি যদি ইউ ট্রাই টু মেক অ্যান ইম্প্যাক্ট। এভাবে 40টা কোর্স আপনি পড়ছেন, 40টা কোর্সে 40টা প্রেজেন্টেশন, ভিডিওটাই তো আপনার নিজের একটা অ্যাসেট হতে পারে। যে দেখুন আমি এই ভিডিওগুলো রেখেছি, এটা আমার ইউটিউব চ্যানেল, আপনি জবে গিয়ে বলতে পারেন যে আমার লুক অ্যাট অল মাই প্রেজেন্টেশনস, 40 প্রেজেন্টেশন। কারণ আমাদের হাজার স্টুডেন্ট, ইউটিউব তো ফ্রি, তাই না? তো যাক, আপনার কথায় আসি, এটা খুব ইন্টারেস্টিং। তো ওদেরকে আমি আন্ডারমাইন করতে পারি না, এটা ঠিক যে উই হ্যাভ টু রেসপেক্ট দ্য জেনারেশনাল নিডস ডিফারেন্ট, রিসোর্সেস ডিফারেন্ট। কিন্তু একটা জিনিস কি, তারা মূল পয়েন্ট যে তার নলেজটা, তার সাবজেক্টের নলেজ। ধরুন আমি ইঞ্জিনিয়ারিং যদি ভর্তি হই, আই মাস্ট লার্ন অ্যাবাউট মাই সাবজেক্টস। আমি ভালো ইঞ্জিনিয়ার হওয়া দরকার, এবং সেখানে যাতে কাজে দিলে আমি কাজগুলো করতে পারি, স্পেশালি মেডিসিন, এটা কত ইম্পর্টেন্ট, বা কম্পিউটার সায়েন্স, ইভেন লয়ে যদি আপনি প্রফিসিয়েন্সি না থাকে, অ্যাকাউন্টিংয়ের ধারাগুলো, সেকশনস, রুলস, এটা জানার পরে বাকি জিনিস। এখন সাপ্লিমেন্টারি কোশ্চেন হতে পারে যে কীভাবে তাদেরকে তাইলে আনা যায় এটাতে। এটা আজকে আর আপনার টপিকের থেকে দেখা যাচ্ছে, এখন আমি আমার ইউনিভার্সিটি নিয়ে কথা বলছি, আনার উপায় হচ্ছে আমার মনে হয়, ধরুন আপনাকে আমি এখন মুভি দেখতে নিয়ে যাব, শুধু মুভি দেখার কথা বলে আপনার হয়তো আমি টাইম পাবো না, যে বল ভাই দেয়ার আর মেনি আদার থিংস। কিন্তু আমি যদি বলি যে আমরা একটা বড় কিছু করতে যাচ্ছি, মুভি ক্রিটিক বানাবো, মুভি ক্রিটিকের জন্য আমাদের আগামী 6 মাসে আমরা গোটা 4-5টা ছবি দেখব, তার পার্ট হিসেবে আপনাকে আমি যদি বলি অ্যাজ পার্ট অফ দ্যাট, তাহলে যেমন আপনি মেহমান দাওয়াত দিয়েছেন, বাসায় পার্টি আছে, সেজন্য আপনি বাজারে যাচ্ছেন, তখন আর বোরিং মনে হবে না। কিন্তু আপনি এমনি শুধু বাজারে যাওয়া কে চায়? এখন ওকে যদি আপনি শুধু বলেন যে পড়ো এই তুমি অ্যাসাইনমেন্ট করো না, কেন দাও পরীক্ষা না, আপনি তাকে বোঝাতে হবে দ্য বিগ পিকচার। নাম্বার 1 তোমার ক্যারিয়ার গোল আছে, নাম্বার 2 তোমার জীবনের যে অ্যাকচুয়ালাইজেশন, পৃথিবীতে আসছো, ইউনিভার্সিটি হ্যাজ সো মেনি থিংস টু অফার। ওই মানে যেটা আমরা বলি যে মানে ওভার আর্চিং যে ফরেস্টটা, মানে আমরা একটা কথা বলি যে ডোন্ট লুজ দ্য ফরেস্ট ফর ট্রিজ, যে ছোট গাছ প্ল্যান্ট খুঁজতে গিয়ে আপনি ফরেস্ট মিস করছেন। এখানে যেটা বন আছে আপনি বনই দেখতে পাচ্ছেন না,
সো এটা একটা bigger picture. So there is an economy, there are hospitals, there are jobs, there are roles, then এই জন্য তোমার বায়োলজি শেখা, বায়োলজিটা এই জন্য শিখবা বিকজ তুমি ডাক্তার হবা, ডাক্তার হলে এটা কিন্তু তোমার কাজে লাগবে, দরকার, তখন সে কিন্তু আগ্রহ নেবে। ব্যাপার হচ্ছে তার মানে আমার একটা জিনিস মনে হয় যে আমাদের এই যে ভাস্ট ইয়াং পপুলেশন, আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের দিক থেকে যদি নিতে পারি, এটা একটা বিরাট সুযোগ আছে। এভারেজ এজিং আমাদের কত কম। তো আমার মানে মনে হয় কি, এটাই মনে হয় সত্য যে সিনিয়ররা বিশেষ করে আমরা আমাদের সন্তানদেরকে, যারা এখন স্টুডেন্ট, যারা কিছুদিন আগে হয়তো স্টুডেন্টশিপ থেকে বেরিয়েছে, এদেরকে সেভাবে পরিবেশ অফার করতে পারিনি, ওদের নিড অনুযায়ী আমরা আমাদের মানে সিলেবাস বলেন কোনো কিছু সাজাতে পারিনি, মানে আমরা এক প্রকার ব্যর্থ হয়েছি। এটা এখানে আমাদের ব্যর্থতা আছে। এখন দেখেন, আমি আপনাকে একটা যে প্রশ্নটা করতে চাই যে এভরি 4 years অনেক পেশার কিন্তু মানে পুরা নাই হয়ে যাচ্ছে, নতুন নতুন পেশা তৈরি হচ্ছে। তার মানে দ্য ওয়ার্ল্ড ইজ ভেরি ডাইনামিক নাও বিকজ অফ দ্য অ্যাগ্রেশন অফ দ্য টেকনোলজি, বিশেষ করে আমি মনে করি। তো আর এআই এসে তো আরও মানে অন্য লেভেলে নিয়ে যাচ্ছে পৃথিবীকে। তাহলে এই যে মানে ওয়ার্ল্ড ইজ ভেরি ডাইনামিক, দ্য ইকোনমি, দ্য স্টেট, ইট ইজ মুভিং ভেরি ফাস্ট, বাট আমরা আমাদের সন্তানদেরকে সেই ফাস্ট পেসের সাথে মানে কম্প্যাটিবল করে তৈরি করতে পারছি না। তাহলে কি একসময় আমরা মানে পৃথিবী থেকে পিছিয়ে যাব না? আমরা পিছিয়ে যাবে না? পিছিয়ে যেতে পারি, ঝুঁকি আছে, কিন্তু হিউম্যান সিভিলাইজেশন অ্যাজ এ হোল পেছাবে না, কারণ যে যারা স্মার্টার নেশনস তারাও তো হিউম্যানস। মানে এআই আমাদেরকে অন্য লেভেলে নিয়ে আসছে, কিন্তু এআই যারা অ্যাডপ্ট করতে পেরেছে, ধরুন যারা ক্লাসরুম বা মানে কারিকুলাম অ্যাজ ওয়েল অ্যাজ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস দুটো মিলিয়ে যারা স্মার্টার গ্র্যাজুয়েটস বানাতে পারছে, যে ইউনিভার্সিটিগুলো অথবা যে প্রফেশনগুলো, তারা সার্ভাইভ করবে। হ্যাঁ, যেটা অসুবিধা হবে সেটা হচ্ছে অ্যাজ এ কান্ট্রি আমরা আমাদের নিউ জেনারেশনের জন্য মানে একটা প্রসপারাস ক্যারিয়ার, প্রসপারাস ওয়ার্ল্ড, প্রসপারাস একটা লাইফ আমরা রেখে যেতে পারছি না। সেটা একটা বড় প্রবলেম। আপনাকে পেয়েছি একটা সুযোগ। আমি মানে দুটো প্রশ্ন আছে, মানে একটার পর একটা। প্রথম প্রশ্নটা হচ্ছে যে যারা আপনার স্টুডেন্ট বা যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ছে, এরা যদি ভালো একটা জব পেতে চায় বা ভালো চাকরি পেতে ভালো এন্টারপ্রেনার হতে চায়, তাহলে জব পেতে হলে তারা এখন নিজেদেরকে কিভাবে প্রিপেয়ার করবে? জাস্ট খুব মানে 1 মিনিটে তাদের একটা গাইডেন্স। আর পরবর্তী প্রশ্ন হচ্ছে যে এন্টারপ্রেনার হতে হলে তারা কিভাবে নিজেদেরকে প্রিপেয়ার করবে? জব যদি আপনি পেতে চান তাহলে আপনাকে ঠিক করতে হবে যে কোন কয়টা, মানে 3 থেকে 4-5টা জবের আপনি হায়ারার্কি করবেন, মানে ক্রমানুসার। যে আমি ধরুন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চাই, না হতে পারলে আমি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে চাই, না হতে পারলে আমি নিদেন পক্ষে ব্যাংকার হতে চাই, অথবা বিসিএস, মানে 4-5টা, একটাতে লিমিটেড থাকবেন না, একটাতে কনফাইন্ড থাকবেন না। সো 4 থেকে 5 রকম অপশানস মাথায় রেখে আপনি মনে রাখবেন। আমি মনে করি এটা ইউনিভার্সিটিতে না, এটা স্কুলেই তাকে বলা দরকার ছিল যে বাবা তোমার এখন নিজেকে ফিট রাখা, সুস্থ এবং যে ভালো অ্যাটিটিউড, পোলাইট, স্মার্ট, জেন্টল, পোলাইট, ভেরি ইম্পর্টেন্ট। তারপর হার্ডওয়ার্কিং, ডিসিপ্লিন, যে তুমি একটু শুনবে অন্যদের কথা, লয়্যালটি, এনিওয়ে। তো এগুলো খুব ভেরি মানে কমন, আমাদের 1000 বছর ধরে আমরা যেগুলো শুনে এসেছি, অনেস্টি, ইন্টেগ্রিটি। আচ্ছা, তো আপনার প্রথম কথা হচ্ছে আপনাকে মনে রাখতে হবে আমার কিন্তু এসএসসি কেমন হচ্ছে মানুষ দেখবে, এটা জবের। আমার এসএসসি রেজাল্ট দেখবে, এইচএসসি রেজাল্ট দেখবে, ইউনিভার্সিটি রেজাল্ট দেখবে, ইভেন মাস্টার্সও। সো আপনি প্রথম প্রাইমারি কাজ হচ্ছে ভালো করে পড়াশোনা করা, রেজাল্ট ভালো করার চেষ্টা করা। রেজাল্ট ভালো করতে গিয়ে আবার এই 22 বছর আপনি জীবনে হারানো চলবে না। এ সময় পড়ালেখা করতে হবে, জিমে যেতে হবে, মিউজিক শুনতে হবে, ফ্রেন্ডস বানাতে হবে, ওই যে বই পড়তে হবে, নিজেকে ইনফর্মড রাখতে হবে। কারণ এই 22 বছরের পৃথিবীতে যা ঘটছে এ সবই কিন্তু জেনারেল নলেজ এ রূপান্তরিত হচ্ছে। 22 বছর তো মনে থাকবে না, অন্তত প্রথম 7-8 বছর, 10 বছরও যদি বাদ দেই, আপনি যদি ক্লাস 7-8 থেকে অথবা ক্লাস 9 থেকেও 4 বছর আর ইউনিভার্সিটি 4 বছর, এই 8 বছর যদি নিজেকে আপ টু ডেট রাখতে পারেন পৃথিবীর কোথায় কি হচ্ছে বা ঘটতে পারে, এটার ব্যাপারে নোট রাখার দরকার নেই। এটা কনভারসেশনাল স্কিল দিয়েই আসবে। সো ইউ হ্যাভ টু হ্যাং আউট উইথ পিপল যারা স্মার্ট, যারা সোশ্যাল, যারা পোলাইট, যারা আচ্ছা, এটা হলো জব পাওয়ার জন্য। আর জব পড়ালেখা শেষ হওয়ার পরপরই কোনো না কোনো কিছুতে নিজেকে ব্যস্ত রাখা, সেটা প্রাইভেট পড়ানো হোক, ছোট বিজনেস হোক, কোনো বিজনেসে মানে আপনার ডিজায়ার্ড জব আপনি পাচ্ছেন না, অসুবিধা নেই, আপনি একটা সেলসম্যানশিপ বা একটা ট্রেনিং, একটা আনএমপ্লয়েড হয়ে বসে না থেকে আমার সময়টা আমি কিছু না কিছু শিখছি, হয়তো সামথিং এলস শিখছেন। ধরুন আমি যদি মার্কেটিংয়ের ছাত্র হই, আমি এই সময়টা অ্যাকাউন্টিং শিখতে পারি,
যে ঠিক আছে অন্তত কয়েকটা অ্যাকাউন্টিং সফটওয়্যার শিখি, যদি অ্যাকাউন্টিংয়ের ছাত্র হয়ে আমি কম্পিউটার সায়েন্স শিখতে পারি, একটু প্রোগ্রামিং শিখি, আচ্ছা তো এই ধরনের ট্রেনিংগুলো আছে, সেভাবে কোনো একটা করতে থাকা। আর দ্বিতীয়, যদি এন্টারপ্রেনিউর হতে চান জি, তাইলে অবশ্যই আপনাকে ক্রিয়েটিভ জিনিসগুলো আপনার মাথায়, আপনার মানে ওই সময়কার সোশ্যাল নিডস কি, ধরুন কমিউনিটি বা ইকোনমিক নিড কি। অলওয়েজ কিন্তু আমরা বড় এন্টারপ্রেনিউরদের দেখি তারা আমাদের চেয়ে অগ্রিম এহেড, তারা নিড ঠিক করে ফেলে, তারা বুঝে ফেলে যে এটা বোধহয় প্রয়োজন হতে পারে মানুষের, এই গ্যাজেটটা দরকার হতে পারে, এইরকমভাবে ক্লাসরুম মনিটরিং, যেমন ধরুন এই যে কোভিড আসার পর আমি যে সবগুলো ক্লাস অনলাইনে নিয়ে গেলাম, হ্যাঁ এই অনলাইন টেকনোলজিটা কেউ না কেউ ডিসকভার করেছে আগে, তাই না, স্কাইপ কেউ না কেউ বানিয়েছে। তো এই যে আপনি বুঝতে, বা ইভেন এই যে ধরুন চাল ডাল টাইপের বিক্রয়.com, এই যে স্টার্টআপগুলো, বা এখন দেখতে পাচ্ছি যে ট্রাক লাগবে বা ইত্যাদি, এগুলো তো কেউ না কেউ করেছে। তো এরকম আপনার এন্টারপ্রেনিউর হওয়া কিন্তু খুবই চ্যালেঞ্জিং, বাট যদি আপনার ক্রিয়েটিভ কোনো আইডিয়া থাকে, ইফ ইউ থিঙ্ক অর ক্যান ফাইন্ড এ ওয়ে অফ হেল্পিং পিপল, যেটা ভ্যালু অ্যাড করবে, ভ্যালু অ্যাড করতে পারলে আপনি সেখানে আপনি নিজেকে নিজে হায়ার এমপ্লয় করতে পারবেন। এখন বাট এটার জন্য প্রচুর রিসার্চ, অনেকগুলো প্রজেক্ট আপনার ট্রাই করবেন, ভুল হবে, ট্রাই করবেন, ভুল হবে, কিন্তু ডোন্ট স্টপ ট্রাইং। সো ট্রায়াল অ্যান্ড এরর মেথডে, তাই না, যেমন আমার এই মুহূর্তে মনে পড়ছে যাচ্ছে আমি কীভাবে লয়ার্সদের ব্রিফ বানানোর কোনো আধুনিক পদ্ধতি বের করতে পারি কিনা, এই যে জব অ্যাপ্লিকেশন এতজন করে, জব ইন্টারভিউর উপর আমি কীভাবে মানুষকে ট্রেনিং দিতে পারি, অথবা অন দ্য জব, এই যে আমাদের মানে কত রকমের অ্যাক্টিভিটিস, মানে সাধারণ একটা গরিব মহিলা মতিঝিলে শুধু লাঞ্চ টাইমে খাবার সাপ্লাই দিয়ে একটা সংসার চালাচ্ছে না। আমি অনেক এলাকায় দেখি যে রিক্সাওয়ালাদেরকে দুপুরবেলা লাঞ্চ, কী ব্যাপার, সে তো দেখতে গরিব কিন্তু সে 40 জন 50 জনের রান্না করে ওই ওদের। এই যে মহিলাটাকে, এই নারীকে আপনি শ্রদ্ধা না করে কোনো উপায় নেই। আপনার মানে এন্টারপ্রেনিউর মানে কিন্তু এমন না যে আমি অরাকেল বা আমি একটা মানে ইয়ে বানিয়ে ফেলবো, একটা মানে সেমিকন্ডাক্টর বানিয়ে ফেলবো। হ্যাঁ, আপনি বানাতে পারলে হয়তো পারবেন, দু একজন ডেফিনেটলি পারবেন, কিন্তু না পারলেও এই মানে বেটার ওয়ে অফ ডুইং থিংস। মানে আমাদের আলোচনা যদি মানে আপনার সাথে, আপনাকে পাওয়া তো সৌভাগ্যের ব্যাপার, পাওয়াটাও কঠিন। আপনার সাথে আলোচনা আর একদিন আলোচনা, মানে আমি আপনাকে আমন্ত্রণ জানাতে চাই যদি আপনি সময় পান, কারণ এই আলোচনা অনেক লম্বা হবে। ঠিক আছে, আমি একটু আপনাকে শেষে একটা প্রশ্ন করতে চাই। অনেক প্রশ্ন ছিল আসলে, অনেক সময় আসলে লম্বা হয়েছে অলরেডি। প্রশ্নটা হচ্ছে যে আমাদের আজকে টোটাল যে ডিসকাশন, আপনার কি মনে হয়েছে যে অ্যাজ ডিন আপনার এখন অনেক সুযোগ আছে টু সার্ভ দ্য স্টুডেন্টস, টু সার্ভ দ্য নেশন, ইউনিভার্সিটি, সব কিছু মিলিয়ে, যে আপনার কি মনে হচ্ছে যে আপনি যে কোনো একটা জিনিস আপনি রেইজ করবেন, কমিউনিকেশনের ব্যাপারে হোক, পার্সোনাল ফাইন্যান্সের ব্যাপারে হোক, বা ম্যানেজমেন্টের ব্যাপারে হোক, তাদের স্কিল ডেভেলপমেন্টের ব্যাপারে নতুন কোনো উদ্যোগ কি আপনি নেবেন মনে করেন? আমি তো মানে এই গত হাফ অ্যান আওয়ার বা আই থিঙ্ক 45 মিনিটসে অনেক কিছু শিখলাম আপনার কাছে, এবং অনেক কিছু নিজেদের কনভারসেশন থেকে আমার মনের মধ্যে ওই যে আমরা কত জিনিস অবহেলা করছি, নেগলেক্ট করছি। সো আই ফিল ইন্সপায়ার্ড যে নতুন নতুন ইনিশিয়েটিভ নিতে হবে, যেমন কীভাবে স্টুডেন্টদেরকে জব রেডি বানাবো, কীভাবে তাদেরকে ইন্টারভিউ রেডি বানাবো, হাউ বেটার ক্যান উই হেল্প দেম, কারণ এটা আমাদের কিন্তু ডিউটি, শুধু ক্লাসে পড়িয়ে চলে আসা আমাদের কাজ শেষ না। এই কথাটা আমি এই কারণে বললাম, যেমন ধরেন আমি মনে করি সাকসেস ফর্মুলা যেটা, এটা শেখানো দরকার, ইটস এ সায়েন্স, ইট ইজ, এটা সহজ নয়, আবার খুব সহজ যদি কেউ বুঝে। একটা মানুষ ফেল করতে পারে না যদি সে জানে কিভাবে সাকসেসফুল হতে হয়। তাই অ্যাজ আপনারা এই সমাজের এমন একটা জায়গায় কাজ করছেন যেখানে অসংখ্য ছেলে মেয়েদের অভিভাবক আপনারা, আমরা ওই সুযোগটা কিন্তু পাচ্ছি না ইনস্টিটিউশনালি, যদিও ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে পাচ্ছি। তো ওদেরকে জব রেডি যেটা বললেন, দ্যাট ইজ এ ভেরি ভাইটাল পয়েন্ট। তারপরে বিজনেস রেডি, যদি ওদেরকে এই পড়ানোর পাশাপাশি শুধু এই দুটো কাজ ওদের করিয়ে দেওয়া হয়, তাহলে আমি মনে করি যে তাদের জীবনের সাংঘাতিক ভ্যালু এডিশন হতে পারে। এবং অ্যাজ গার্ডিয়ান তখন আপনারা ইউ উইল বি রিমেম্বার্ড ফর লং ইন দেয়ার হার্ট। আমার মনে হয় করা যায়। হ্যাঁ, এবং চিন্তাগুলো আপনি আপনার কথা থেকে আমি অলরেডি এটা আহরণ করেছি যে আমাদের তো কাজ বেড়ে গেল আর কি। এখন আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে মূলত পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট এবং সেলফ ডেভেলপমেন্ট, কর্পোরেট ফাইন্যান্স, বিজনেস, এইসব বিষয় নিয়ে মানুষের সাথে আইডিয়া শেয়ার করি। আপনাদের মতো মানে বড় মানুষদের নিয়ে আসি যেন তারা একটু আলোকিত হয়। তো আমার দর্শকদের উদ্দেশ্যে আমি আশা করব যে কিছু বলবেন যেটা তারা মনে রাখবে।
মনে রাখার মতো করে বলা তো ইজি না। আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের পুরো ডিসকাশনটাই আমি অনেকটা আনপ্রিপেয়ার্ড, অনেকটা মানে যে স্পন্টেনিয়াসলি বলেছি। যাক, যে কথাটা বলতে চাই মনে রাখার মতো সেটা হচ্ছে, আপনি ডিপেন্ড করে আপনার যদি স্টুডেন্ট লাইফে থাকেন, আপনার মনে রাখতে হবে প্লিজ যে ট্যালেন্ট অ্যালোন ইজ নট এনাফ। ট্যালেন্টের সাথে মাল্টিপ্লায়ার ইফেক্ট হয়, কয়েক গুণ ইফেক্ট হয় যদি আপনি পজিটিভ অ্যাটিটিউড রাখতে পারেন। ট্রাই হার্ড ওয়ার্ক, মানে যে ডিসিপ্লিন, হার্ড ওয়ার্কিং, অনেস্টি, ইন্টেগ্রিটি, এথিক্স নিয়ে আজকে আরেকদিন কথা বলবো, যে এথিক্যাল একজন গ্র্যাজুয়েট বা একটা এথিক্যাল অর্গানাইজেশন আমরা কত বেশি সাকসেসের পথে আগায়। আরেকটা জিনিস মনে রাখবেন যে আপনার জন্য মানে জব, আপনার রেজাল্টটা এটাই শেষ কথা না। জীবনে সাকসেস আসবেই, আপনি পারসিভিয়ারেন্স যদি দেখাতে পারেন। ইউ হ্যাভ টু কিপ ট্রাইং। আর যদি এখনও স্টুডেন্ট থাকেন তাহলে মনে করি গো ব্যাক টু বেসিক্স। প্লিজ পড়াশোনায় যান। সোশ্যাল মিডিয়াতে সময় দেয়া কন্ট্রোল করুন। সোশ্যাল মিডিয়া যেমনি ভালো, অনেক আমাদের সাহায্য করে, অনেক হেল্প করে, কিন্তু সোশ্যাল মিডিয়া কুড বি অ্যাডিকটিভ। সো সোশ্যাল মিডিয়া কেন, সব কিছুই, এনিথিং, ইভেন ভালো কাজ, ধরুন পড়াশোনা 17, 18, 20 ঘন্টা করতে আপনি যদি খাওয়া দাওয়া ছেড়ে দেন, আপনার বন্ধুবান্ধব মিস করেন, আপনার ফ্যামিলি মিস করেন, সেটাও তো ঠিক হবে না। সো এক্সেস অফ এনিথিং ইজ ব্যাড। এবং প্লিজ ট্রাই টু রিমেম্বার যে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, আরও মানে টিকটক, কত অনেকগুলো, যে মানে এটা একের পর এক আসতে থাকে, এটা আপনি পাবেন। ঠিক আছে, এটাকে ইউজ করেন অ্যাজ এ টুল অফ রিক্রিয়েশন। এটা বিনোদনের জন্য ইউজ করেন, এটা আপনার জীবন না। সো নিজেকে নিজে একা কিছু সময় দিন। ইটস ইয়োর মি টাইম, যে আমার নিজেকে সেলফ রিফ্লেকশন, নিজে কেমন আছেন এটার জন্য ওই সময়টা হয়তো বই পড়া, ইভেন মানে অন্য কোনোভাবে গান শোনা, মানে কিছু এভাবে নিজেকে টাইম অ্যালোকেট করুন। তাহলে দেখবেন যে আপনি আর দ্য সুনার ইউ স্টার্ট, আমি মনে করি কলেজের স্টুডেন্ট, স্কুলের স্টুডেন্ট, তাদের আমাদের এই কথাবার্তাগুলো শোনা দরকার, যে আমি যাদের 6-7 বছর আমার সময় আছে। সো ইউ ক্যান অ্যাচিভ এনিথিং ইফ ইউ হ্যাভ টাইম। আর যদি আপনি অলরেডি ফাইনাল ইয়ারে চলে আসেন অথবা পড়াশোনা শেষ, স্টিল ইউ ক্যান অ্যাচিভ, কারণ আপনার বয়স এখনও কম, তাই না? শুধুমাত্র আপনি একেবারে 70-80 হলেও জীবনে ইটস নট ওভার। দেখুন আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার, উনি ওনার জীবনের সবচেয়ে বড় রোলটা এখন পারফর্ম করছেন হোয়েন হি ইজ পাস্ট 80। সো আপনার জীবনেও অনেক কিছু দেওয়ার আছে, আপনার ফ্যামিলিকে, এই দেশকে, আপনার নিজেকে। সো ডোন্ট গিভ আপ। থ্যাংক ইউ। স্যারের সাথে মানে সুর মিলে আমি একটা কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে ডিভাইসকে আপনি এমনভাবে ব্যবহার করেন যেন ডিভাইস আপনাকে কন্ট্রোল না করে। আপনি ডিভাইসকে আপনার প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন। ইট ইজ ভেরি মাচ অ্যাডিকটিভ, যেটা স্যার বললেন। এই অ্যাডিকশন থেকে বেরিয়ে আসতে হবে, কারণ এই অ্যাডিকশন সিগারেটের চাইতে, ওয়াইনের চাইতে বা অন্য যে কোনো খারাপ অভ্যাসের চাইতে কোনো অংশে কম নয়। সুতরাং এই অ্যাডিকশন আমাদেরকে যেন শেষ করতে না পারে, আমরা যেন তার উপর আধিপত্য বিস্তার করতে পারি। আমরা আলোচনার শেষ পর্যায়ে বলবো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি মানে এত সময় নিয়ে আমার সাথে কথা বললেন, আমার দর্শকদের উদ্দেশ্যে অনেক কথা বললেন, এবং আমি আশা করব আপনার সাথে আরেকদিন আমার কথা হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকবেন। আমারও ভালো লাগলো। থ্যাংক ইউ সাইফুল, অ্যান্ড আই রিয়েলি উইশ অল ইউর ভিউয়ার্স দ্য বেস্ট অফ এভরিথিং। শুভ সন্ধ্যা, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।